প্রিয় বন্ধুরা, আজকে আমরা লর্ড আলফ্রেড টেনিসনের একটা বিখ্যাত কবিতা ইউলিসেস এটা আলোচনা করতে যাচ্ছি। আমরা এই চ্যানেলে অন্যান্য কবিতাগুলো আলোচনা করেছি এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করেছি। তার সাথে সাথে এর বাংলা অর্থ কি, এর ব্যাখ্যাগুলো কি, প্রত্যেকটা ওয়ার্ডের মানে কি, এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। বিস্তৃত বিশ্লেষণ করার চেষ্টা করেছি, কিছু কিছু কবিতাতে খুব সুন্দর করে ছবিও দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা আজকেও এই কবিতাটা নিয়ে প্রত্যেকটা ওয়ার্ড এর মানে জানবো এবং প্রত্যেকটা লাইনের মানে জানবো, এর অন্তর্নিহিত মানে কি আছে বা ইনার মিনিং কি আছে, এবং এর সঙ্গে প্রাসঙ্গিক অন্যান্য জিনিসগুলোও কিন্তু জানবো। আমরা জানি একটা কবিতা শুধু কবিতার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর মধ্যে এর আগের অনেকগুলো ঘটনা থাকে। সেই ঘটনাক্রমটা যদি আমরা জানি ভালো করে, অন্যান্য কবিতাগুলো আপনারা দেখেছেন যে আগের কিছু ইনসিডেন্টগুলোকে আমরা কিন্তু ব্যাখ্যা করেছি, কিছু ইম্পর্টেন্ট থিংসগুলোকে ব্যাখ্যা করেছি যাতে কবিতাটা বুঝতে সুবিধা হয়। এক্ষেত্রেও আমরা কিন্তু এই ইউলিসেসের ব্যাখ্যাগুলো করব। প্রথমেই একটু কিছু ইনফরমেশন দিয়ে দেব যাতে কবিতাটা সম্পর্কে খুব ভালো একটা ধারণা তৈরি হয়। তাহলে চলুন আমরা আজকে প্রথমে সেটা দিয়ে আরম্ভ করছি। ইউলিসেস, দেখুন, ইউলিসেস লর্ড আলফ্রেড টেনিসন। এই টেনিসনের সময়কালটা দেখুন 1809 থেকে 1892। এই সময়টা কিন্তু আমরা টেনিসনকে দেখি ইনি একজন ভিক্টোরিয়ান পোয়েট হিসাবে। আচ্ছা, এইবার এই কবিতার সঙ্গে কি আমাদের মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার। এই কবিতাটা কিন্তু লেখা হয়েছিল রিটেন ইন অক্টোবর 1833, অর্থাৎ 1833 সনে লেখা হয়। এবং আরেকটা দেখুন প্রাসঙ্গিক ঘটনা আছে, আফটার দ্য ডেথ অফ হিজ ক্লোজ ফ্রেন্ড আর্থার হেনরি হ্যালাম। আমরা আর্থার হেনরি হ্যালামকে সম্পর্কে জানি যে ইনি কিন্তু কবির একজন খুব নিবিড় বন্ধু ছিলেন, এবং তার আনটাইমলি ডেথ হয় 1833 সনে, এবং তারপরেই কিন্তু এই কবিতাটা লেখা হয়, ইউলিসেস লেখা হয়। এবং এর সঙ্গে আরেকটা বিখ্যাত কবিতা লেখা হয় আর্থার হেনরি হ্যালামের স্মৃতিতে, সেই কবিতাটার নাম হচ্ছে ইন মেমোরিয়াম। তাহলে আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে এই কবিতার সঙ্গে তার বন্ধু আর্থার হেনরি হ্যালাম এর মৃত্যু ঘটনাও কিন্তু জড়িত আছে, অর্থাৎ আর্থার হেনরি হ্যালাম মারা যাওয়ার পরে এই কবিতাটা লেখেন। সনটা হচ্ছে অক্টোবর, মানে 1833 এর অক্টোবর মাসে। কিন্তু দেখুন পাবলিকেশন কিন্তু অনেকটা দেরি, 9 বছর পরে পাবলিকেশন, 1842 সনে পাবলিকেশন ইন এ কালেকশন অফ পোয়েমস লাইক ব্রেক ব্রেক ব্রেক, এরকম মানে একটা বইয়ে প্রকাশ হয় যেটার মধ্যে হচ্ছে এই কবিতাগুলো ছিল, ব্রেক ব্রেক ব্রেক, দ্য টু ভয়েসেস, এই টাইপের কবিতাগুলো ছিল। এটা একটা কালেকশন অফ পোয়েমস, সেই নামেই কিন্তু প্রকাশ হয়, টেনিসন্স কালেকশন অফ পোয়েমস এরকম নামে একটা প্রকাশ হয়। সেটা অনেকটা বছর পরে, প্রায় 9 বছর পরে। তাহলে আমাদের দুটো জিনিস মনে রাখতে হচ্ছে, একটা হচ্ছে লেখাটা 33, অনেকটা পরে সেটা প্রকাশ, সেটা হচ্ছে 1842 সনে। আচ্ছা, এই কবিতাটা সম্পর্কে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু এটা এ ড্রামাটিক মনোলগ। আমরা ড্রামাটিক মনোলগটা কি সেটা পরে আবার আসবো, এবার ড্রামাটিক মনোলগটা আপাতত জেনে রাখি। আচ্ছা, এটা হচ্ছে রিটেন ইন ব্ল্যাঙ্ক ভার্স, ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। ব্ল্যাঙ্ক ভার্সকে আমরা জানি যে এর মধ্যে কিন্তু একটা মিটার থাকে, কিন্তু এর মধ্যে রাইমটা থাকে না। আমরা ছন্দের শেষে মিলটা পাবো না, কিন্তু এর মধ্যে একটা মিটার থাকবে। যেমন এই কবিতাটা স্পেশালি মানে মেজরিটি হচ্ছে ভাগ আয়াম্বিক পেন্টামিটারে লেখা। তাহলে হচ্ছে এটার মধ্যে এটা লেখা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্সে, এটা অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা 4টা পয়েন্ট বলে দিলাম, এই 4টা পয়েন্ট অবশ্যই খেয়াল রাখবেন। এর সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো ঘটনা আছে, সেগুলোও বলছি। আচ্ছা, ইউলিসেসের দেখুন, দ্য ক্যারেক্টার অফ দ্য স্টোরি ইউলিসেস আর টেকেন ফ্রম। এখানে কিন্তু যদি ক্যারেক্টার এবং স্টোরি দুটো জিনিস নেওয়া আছে দুটো বই থেকে। একটা হচ্ছে হোমার্স অডিসি, এই অডিসির কিন্তু 9th বুক যেটা আছে সেই বইটা থেকে কিন্তু নেওয়া আছে। আচ্ছা, আরেকটা দান্তেস ইনফার্নো, দান্তেস ইনফার্নো কিন্তু আবার এই জায়গাটাকে ক্লিয়ার করে দেওয়া আছে, অর্থাৎ কোন জিনিসটা কোথেকে নেওয়া। দ্য ক্যারেক্টার অফ ইউলিসেস ইজ ডিরাইভড ফ্রম হোমার্স অডিসি। ক্যারেক্টারের কেসটা কিন্তু আমরা পাই, অর্থাৎ ক্যারেক্টারকে নেওয়া হয়েছে হোমারের ওডিসি থেকে এবং 9th বুক থেকে। এবার এখানে কিন্তু আমরা একটা ভয়েসের ডেসক্রিপশন পাবো, অর্থাৎ সমুদ্র যাত্রার একটা আলোচনা পাবো। ইউলিসেস কোথাও যাবেন এরকম একটা রেফারেন্স তার পাবো। ভয়েস মানে আমরা জানি সমুদ্র যাত্রা, সেই ভয়েসের রেফারেন্সটা কিন্তু ইজ অ্যাজ উই ফাইন্ড ইন দান্তেস
ইনফার্নো, যেটা হচ্ছে ইনফার্নোর মতো এখানে আমরা ভয়েসটা পাবো। ইনফার্নোতে দান্তে যে ডেসক্রিপশনটা দিয়েছেন ইউলিসিস সম্পর্কে, যে ইউলিসিস একটা ভয়েস করতে যাচ্ছেন, সেই ভয়েসের রেফারেন্সটা কিন্তু আমরা এখানে সেরকমই পাচ্ছি। তাহলে ক্যারেক্টারটা আমরা পাচ্ছি ওডিসি থেকে, হোমার্স ওডিসি, এবং এই ভয়েসের রেফারেন্সটা কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে দান্তের ইনফার্নো। আচ্ছা, ইনফার্নো সম্পর্কে আরেকটু জেনে রাখুন। ইনফার্নো কিন্তু হচ্ছে দ্য ফার্স্ট পার্ট অফ দান্তেস ডিভাইন কমেডি। আমরা দান্তের ডিভাইন কমেডিটার নাম শুনেছি, এর প্রথম অংশটা কিন্তু হচ্ছে, ফার্স্ট পার্টটা হচ্ছে কিন্তু ইনফার্নো। তার মধ্যে 26 ক্যান্টোতে কিন্তু এই ভয়েসটা নিয়ে বলা আছে, সেখানে ইউলিসিস কিরকম করে জার্নি করবেন সেটা নিয়ে কিন্তু বলা আছে। তাহলে এটা হচ্ছে এই গল্পটার ক্যারেক্টার বা এই কবিতাটার ক্যারেক্টার এবং স্টোরিটা কিরকম বা কোত্থেকে এসেছে সেটা সম্পর্কে একটা ধারণা। এটা কিন্তু কবিতাটা পড়ার সময় অবশ্যই জরুরি হয়, এই জন্য আমরা কবিতাটার আগে এটা একটু জেনে নেব। আচ্ছা, এবার আসি ইউলিসিসের ক্যারেক্টারটা। ইউলিসিস কোথা থেকে নেওয়া আছে বা ইউলিসিস কে? ইউলিসিস হচ্ছে লেজেন্ডারি গ্রিক হিরো। এটি কিন্তু একজন গ্রিক হিরো ছিলেন। এবার কোথাকার হিরো? কিং অফ ইথাকা। ইথাকা কিন্তু একটা গ্রিসের একটা রাজ্য, সেখানকার এই ছোট ছোট রাজ্যগুলোর মধ্যে একটা, সেখানকার রাজা ছিলেন কিন্তু হচ্ছে এই ইউলিসিস। এই বলছে এই জায়গাটা অ্যান আইল্যান্ড অ্যাট দ্য গালফ অফ কোরিন্থ। গালফ অফ কোরিন্থের ওখানে একটা ছোট্ট দ্বীপ আছে, সেই দ্বীপের রাজা, দ্বীপটার নাম হচ্ছে ইথাকা, সেখানকার রাজা কিন্তু ইউলিসিস। তাহলে আমরা হচ্ছে ইউলিসিস সম্পর্কে জানতে পারলাম। এবার ইউলিসিসের গুরুত্বটা কোথায়? ইউলিসিস কিন্তু একটা ভালো আমরা হিরো পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে টুক পার্ট ইন দ্য ট্রোজান ওয়ার, অর্থাৎ ট্রয়ের যুদ্ধ। ট্রয়ের যুদ্ধে কিন্তু ইউলিসিস অংশ নিয়েছিলেন। এই ট্রোজান ওয়ার কিন্তু দীর্ঘ 10 বছর ধরে চলে এবং গ্রিকরা একদম ট্রয় নগরীকে ধ্বংস করে দিয়ে তারপর ফেরে। এবার সেই ফেরাতে কিন্তু আমরা দেখি যে 10 বছর ধরে যুদ্ধ চলে এবং ফিরতে ফিরতে সবাই কিন্তু মোটামুটি 20 বছর পরে যোদ্ধারা ফিরে আসেন। এই যে বলছে এই জায়গাটাতে দেখুন, হি রিটার্ন টু ইথাকা আফটার 20 ইয়ার্স। তিনি আবার ইথাকাতে ফিরে আসেন 20 বছর পরে। কার কথা বলছে? ইউলিসিস। তাহলে আমরা এখানে আরেকটা তথ্য পাচ্ছি যে ইউলিসিস কিন্তু ইথাকাতে ফিরে আসছেন। আচ্ছা, হিজ ওয়াইফ ওয়াজ পেনেলপ। তার ওয়াইফের রেফারেন্স পাচ্ছি এই কারণে যে আমাদের কবিতার ক্ষেত্রে কিন্তু এই তার ওয়াইফের বর্ণনাটা আমাদের প্রয়োজন। হিজ সন ওয়াজ তেলেমাকাস, এবং তার ছেলে আমরা পাচ্ছি ইউলিসিসের ছেলে তেলেমাকাস। তার সম্পর্কে আমরা এই কবিতাতে জানবো। সুতরাং কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে এখানে জানতেই হচ্ছে এবং আমরা জেনে নিলাম। এরপরে আমরা পরের ইম্পর্টেন্ট জিনিসগুলোতে জানবো। কবিতার স্বার্থেই এগুলো কিন্তু জানা উচিত এবং তাহলে কিন্তু কবিতাটা ভালো করে বোঝা যাবে। চলুন পরের ইম্পর্টেন্ট জিনিস জানি। আমরা যখন বললাম প্রথম দিকে যে এটা একটা ড্রামাটিক মনোলগ, তখন কিন্তু ড্রামাটিক মনোলগ সম্পর্কে আমরা বলিনি। হোয়াট ইজ ড্রামাটিক মনোলগ? ড্রামাটিক মনোলগের ফিচার দিয়ে আমি একটু ড্রামাটিক মনোলগকে বলার চেষ্টা করছি। ড্রামাটিক মনোলগের মধ্যে কিন্তু একজন স্পিকার থাকেন। আমরা যখন কবিতাটা পড়বো, কবিতাটা শেষে গিয়ে আবার সেই জায়গাটাকে ভালো করে বুঝিয়ে দেবো, কিন্তু একটু ড্রামাটিক মনোলগটা সম্পর্কে এখন একটু বলে দিই। ড্রামাটিক মনোলগটা হচ্ছে একজন স্পিকার থাকেন এবং সাইলেন্ট লিসনার অর লিসনার্স, অর্থাৎ একজন লিসনারও থাকতে পারেন, একজন শ্রোতা শুনছেন, একজন বলছেন আর একজন শুনছেন। যিনি শুনছেন বা যে শুনছেন বা যারা শুনছেন তারা কিন্তু সাইলেন্ট থাকবে, তারা কিন্তু কোনো কথা বলবেন না। তারা জেস্টার করতে পারেন, তারা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদের জিনিসটাকে প্রকাশ করতে পারেন, কিন্তু তারা সাইলেন্ট থাকবেন, তারা কোনো রকম কথা বলবেন না। এখানেও আমরা তাই পাবো। আচ্ছা, স্পিকস আউট দ্য ইনারমোস্ট সিক্রেটস অফ হিজ লাইফ। এই স্পিকার কি করবেন? স্পিকার কিন্তু হচ্ছে নিজের লাইফের, জীবনের যে ইনারমোস্ট সিক্রেটটা আছে, অন্তর্নিহিত যে রহস্যটা আছে বা লুকায়িত জিনিসগুলো তার মধ্যে আছে মনের মধ্যে, সেই জিনিসগুলোকে কিন্তু বের করে দিবেন। সেটাই হচ্ছে ইনারমোস্ট সিক্রেটস অফ হিজ লাইফ, এটাকে স্পিক আউট করে দেওয়া। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ফিচার, বিগিনস অ্যাব্রাপ্টলি। হঠাৎ করে একটা জায়গা থেকে আরম্ভ হলো, এবং কিরকম জায়গা থেকে আরম্ভ হলো পরের পয়েন্টটা একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারবো। বিগিনস এট এ ক্রিটিক্যাল সিচুয়েশন অফ দ্য স্পিকারস লাইফ। স্পিকারের লাইফ কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে থাকে, মানে জায়গাটা এরকম যে দোদুল্যমান থাকে, দুটো সিদ্ধান্তের মধ্যে তিনি কোনটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, এরকম একটা জায়গার মধ্যে কিন্তু স্পিকারের লাইফটা দাঁড়িয়ে থাকে। সেখান থেকে তিনি কিন্তু একটা ডিসিশন নেন। তাহলে ড্রামাটিক মনোলগের আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক দেখলাম বা ফিচার দেখলাম। সেটা হচ্ছে একটা স্পিকার থাকবেন, তিনি তার মনের কথাগুলো বলবেন এবং এমন লোককে বা এমন লোকজনদেরকে বলবেন যারা কিন্তু কোনো কথা বলবেন না, তারা তাদের জেস্চার দিয়ে তাদের জিনিসগুলোকে প্রকাশ করবেন। আচ্ছা, এবং এটা হঠাৎ করে আরম্ভ হবে, যে সময়টাতে আরম্ভ হবে সেটা কিন্তু স্পিকারের লাইফের একটা ক্রিটিক্যাল সিচুয়েশন।
তো এটা কিন্তু ড্রামাটিক মনোলগ। আমরা শেষে গিয়ে দেখব, এটাকে অ্যানালাইজ করে দেবো যে এটা একটা ড্রামাটিক মনোলগ কি না। তাহলে হচ্ছে ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। হয়তো একটা পার্টে এটা শেষ করতে পারবো না, পরে এর একটা পার্টও আমাদেরকে নিতে হবে। তাহলে এটা আপাতত ড্রামাটিক মনোলগ সম্পর্কে এটুকুই বলছি, এবং শেষে গিয়ে এটা অ্যানালাইজ করে দেব। আচ্ছা চলুন এবার আমরা এখন টেক্সটার দিকে একটু নজর দিই। তাহলে এই তথ্যগুলো কিন্তু আমাদের জরুরি, এবং এই তথ্যের পরে এই কবিতাটার দিকে আমরা নজর দিচ্ছি। যাকে এর মধ্যে এখন আমাদের কিন্তু রেটরিক এবং প্রসোডি এটা নিয়ে আলোচনা করার সুযোগ থাকে না, আপনারা দেখেছেন। কিন্তু আগে টেক্সটটাকে ভালো করে দেখে যখন আমরা কোশ্চেনগুলো দেব তখন এটা নিয়ে কিন্তু আলোচনা করব। আচ্ছা, ইউলিসেস, লর্ড আলফ্রেড টেনিসন। আচ্ছা, it little profits that an idle king by this still hearth among these barren crags, matched with an aged wife, I mete and dole unequal laws unto a savage race, that hope and sleep and feed and know not me. এই লাইনটা পড়ে নিলাম আগে। এবার লাইনটা দেখুন, ইট লিটল প্রফিটস, কি লাভ বা একদমই লাভ নেই, একদমই লাভ হবে না। প্রফিট মানে আপনারা জানেন, দ্যাট অ্যান আইডল কিং, যদি একটা আইডল কিং হয়ে থাকি, একটা অলস রাজা হয়ে সময় কাটাই। ইউলিসিস কিন্তু বলছে। তাহলে কাদেরকে বলছে? আমরা এই জায়গাটাতে আবার একটু গল্পটার ফ্ল্যাশব্যাকে যাই, যে ইউলিসিস কিন্তু যুদ্ধ ছেড়ে ইথাকাতে ফিরে আসছেন। ফিরে আসার পরে 20 বছর পরে ফিরে আসছেন, এবং আসার পরে তিনি এবার ভাবছেন যে এরপরে আবার সি ভয়েজ করবেন, অর্থাৎ সমুদ্রযাত্রা করবেন এবং ডিসকভারি করবেন, নতুন ল্যান্ড ডিসকভারি করবেন বা নতুন জায়গাতে যাবেন। এই জিনিসগুলো কিন্তু তার একটা অ্যাডভেঞ্চারাস মাইন্ড আমরা দেখতে পাবো, যে মাইন্ডটা কিন্তু আমরা টেনিসনকে দেখবো। টেনিসনের এই সময়টায় ভিক্টোরিয়ান একটা আউটলুক, যে ভিক্টোরিয়ানরাও কিন্তু সে সময় একটা ক্রেভিং ফর নলেজ, ক্রেভিং ফর অ্যাডভেঞ্চার এটা ছিল, সেটা কিন্তু ওই ক্যারেক্টার মধ্যে, ইউলিসেসের ক্যারেক্টার মধ্যে টেনিসন কিন্তু সেটা দিয়ে দিয়েছেন। অর্থাৎ এখানে ইউলিসেস চাচ্ছেন যে কি আমার বিষয়টা লাভ হবে না যদি আমি একটা অলস রাজা হয়ে সময় কাটাই। আমার রাজ্যের নাম ইথাকা, সেখানে আমি রাজা, আর আমি যদি অলস হয়ে সময় কাটাই। কেন অলস হয়ে সময় কাটাবেন? রাজাদের তো কাজ থাকে, তাহলে অলস হয়ে সময় কাটানোর কারণটা কি? এবার কারণগুলোকে তিনি ব্যাখ্যা করবেন কি, বাই দিস স্টিল হার্থ। এই স্টিল হার্থ, স্টিল শব্দটা হচ্ছে একদম যেটা মানে নিভে গেছে, একদম যেটার মধ্যে স্ফুলিঙ্গ নেই। হার্থ মানে হচ্ছে অগ্নিকুণ্ড, ফায়ার প্লেস। তাহলে এখানে হচ্ছে একটা ডেড ফায়ার প্লেস, ফায়ার প্লেসটা ডেড হয়ে আছে। আচ্ছা, এই জায়গাটা একটু আমরা বর্ণনা করি। ইথাকা জায়গাটা কিন্তু হচ্ছে স্টোনি। আমরা যদি এরকমটা ধরে নিই যে ইথাকাটা একসময় কোনো একটা আগ্নেয়গিরির উপর ছিল, তখন সেখানে একটা জ্বলন্ত হার্থের মতো সেটাকে আমরা তুলনা করতে পারি। এবার সেই আগ্নেয়গিরির যে আগ্নেয়গিরির অগ্নুৎপাদের পরে এখন আর সেটা নেই, এখন সেখানে পাথর দিয়ে জমা হয়ে গেছে। তাই প্লেসটা কিন্তু একটা হার্থের মতো হয়ে গেছে, এবং এই হার্থটা কিন্তু স্টিল, অর্থাৎ এখন আর সেখান থেকে কোনো রকম স্ফুলিঙ্গ বেরোয় না, এরকম একটা জায়গা, পাথুরে জায়গা। সমুদ্রের পাশে আমরা দেখেছি যে গালফ অফ করিন্থের পাশে জায়গাটা, ইথাকাটা, তো সেখানে কোনো মানে জায়গাটা পাথুরে, এবং সেখানে কোনো রকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। আবার বলছে অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, এই ব্যারেন ক্র্যাগগুলো, ব্যারেন বলছে কথাটা আমরা জানি, ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, এখানে কিছুই হয় না। এবং ক্র্যাগস মানে হচ্ছে সেখানে রক্স দিয়ে ভর্তি। এখানে এটা স্টিল হার্থের মতো হয়ে গেছে, এর থেকে কোনো রকম কোনো কিছু প্রোডাক্টিভ হবে না, হওয়ার সম্ভাবনাও নেই। তাহলে এরকম একটা প্লেসের মধ্যে আমাকে কি করে থাকতে হবে? আমাকে আইডল হয়ে থাকতে হবে, কারণ এখানকার যারা এখানে বাসিন্দা আছেন তাদের সম্পর্কে আমরা পাবো। একটু এগিয়ে যাই তাহলে। ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, আর আমার সাথে থাকবে হচ্ছে আমার বয়স্ক, আমার স্ত্রী। তার মানে বয়স্ক স্ত্রী কার কথা বলছেন? আমরা রেফারেন্সে দেখেছি যে পেনেলপের কথা বলছেন, তার ওয়াইফের নাম হচ্ছে পেনেলপ। তার সঙ্গে সময় কাটাবো, এবং তিনি বয়স্ক হয়ে গিয়েছেন। তার মধ্যে সেই আকাঙ্ক্ষাটা নেই, অর্থাৎ কোথাও ঘুরতে যাবেন বা কোনো কিছু নতুন আবিষ্কার করবেন এরকম নেই। তিনি এখন বয়স হয়ে গিয়েছেন, সেই বয়সের ভারে ক্লান্ত হয়তো হয়ে গিয়েছেন। তাহলে তার সঙ্গে আমাকে অলস হয়ে কিন্তু এখন সময়টা কাটাতে হবে, কিন্তু আমি এভাবে থাকতে চাই না। কি লাভ সেটাতে? বলছি ইট প্রফিটস লিটল। হোয়াট ডাজ ইট প্রফিট? তাহলে ইট প্রফিটস লিটল, এটার কিন্তু প্রফিট নেই, কিচ্ছু লাভ হবে না।
I mete and dole unequal laws unto a savage race. আমি মেটে অ্যান্ড ডল, মেটে অ্যান্ড ডল শব্দের অর্থ হচ্ছে অ্যাডমিনিস্টার করা, পরিচালনা করা। তাহলে আমাকে কি করতে হবে? একটা পরিচালনা করতে হয় আনইকুয়াল লস দিয়ে। অর্থাৎ আনইকুয়াল লস শব্দটার অর্থ হচ্ছে, লসগুলো আমরা জানি লস মানে হচ্ছে আইন কানুন। আনইকুয়াল কেন? আনইকুয়ালটা হচ্ছে যেটা করা হয় সেটা হচ্ছে প্রিমিটিভ লোকদের জন্য, অর্থাৎ আদিমকালের লোকদের জন্য একই রকম যে লগুলো করা হয় সেটাকে আনইকুয়াল লস বলছে। আনটু এ স্যাভেজ রেস, এবং সেখানে যে জাতিটা বসবাস করে তারা হচ্ছে আনসিভিলাইজড, তারা হচ্ছে স্যাভেজ, অর্থাৎ তারা সভ্য নয়, তাদের মধ্যে কালচার বা সিভিলাইজেশনের সেই ছাপটা আসেনি, তারা এখনো সেই মানে সভ্য হয়ে উঠতে পারেনি। তাহলে বলছে যে আমাকে ওদেরকে চালনা করতে হয় আনইকুয়াল লস দিয়ে, যে লসটা তৈরি হয় হচ্ছে সেই আনসিভিলাইজড লোকদের জন্য, এবং সেই আনসিভিলাইজড বা স্যাভেজ রেসদের জন্য আমি এভাবে অ্যাডমিনিস্টার করি, অর্থাৎ ল তৈরি করি, এবং এভাবে যদি সময় কাটাই তাহলে কিন্তু আমাকে আইডল কিং হয়ে থাকতে হবে। তাতে কি কোনো লাভ আছে? টেনিসনের মতে বা আমাদের হচ্ছে ইউলিসিসের মতে, ইট প্রফিটস লিটল, অর্থাৎ এতে কোনো লাভ নেই। এই আনসিভিলাইজড রেস সম্পর্কে কি বলছে, বা স্যাভেজ রেস সম্পর্কে কি বলছেন? দ্যাট হোল্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, এবং খায় দায় থাকে, এভাবেই তারা তাদের সময়টা কাটায়। তারা স্যাভেজ রেস, তারা আনসিভিলাইজড রেস, তাদের কাছে এটাই বড় জিনিস, তাদের কাছে নতুন কিছু আবিষ্কার করা, তাদের কাছে নতুন কোনো কিছু জায়গায় যাওয়া, এটা তাদের কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা কোনোটাই নেই। অ্যান্ড নো নট মি, এবং এরা আমার এই যারা সিভিলাইজড আনসিভিলাইজড রেস আছে বা আমার প্রজারা আমাকে জানে না। এখানে কিন্তু দেখুন একটু জায়গা, নো নট মি, আমাকে জানে না। আমি কি? আমি তো একটা বড় যোদ্ধা। আমার মধ্যে কি আছে? আমার মধ্যে একটা প্রবল থার্স্ট ফর নলেজ আছে, থার্স্ট ফর অ্যাডভেঞ্চার আছে, ইনসেসেবল থার্স্ট ফর নলেজ যেটাকে আমরা বলতে পারি। অর্থাৎ অদম্য একটা ইচ্ছা আছে জ্ঞান আহরণের প্রতি, বা একটা হচ্ছে নতুন জায়গার প্রতি যাওয়ার, অ্যাডভেঞ্চার করার, দুঃসাহসিক অভিযান করার আমার একটা ইচ্ছা আছে। তারা আমার সম্পর্কে তো জানে না, তাহলে এরা যদি আমার সম্পর্কে না জানে তাহলে তো আমাকে ঠিক মূল্যায়ন করতে পারবে না। তারা কি করে? তারা শুধু খায় দায় ঘুমায়, এবং আমার এই মূল্যায়নটা তাদের ওঠে না, তারা আমাকে বুঝতে পারে না, তারা আমাকে জানার চেষ্টাও করে না। তাহলে এদের সঙ্গে যদি আমি সময় কাটাই, এদের জন্য যদি ল তৈরি করে যদি এভাবে তাদেরকে শুধু দেখাশোনা করি, তাহলে আমার কোনো কিছুই লাভ হবে না। ইট লিটল প্রফিটস, আবার বলছি কিন্তু এই লাইনটা দিয়েই, ঠিক আছে? তাহলে লাইনটাতে আমাদের ইউলিসিস একটা অলস রাজা হয়ে থাকতে চাচ্ছেন না। তার যে জায়গাটা সেটা হচ্ছে এক স্টিল হার্টের মতো, এবং সেটা ব্যারেন ক্র্যাকস দিয়ে ভর্তি, এবং তার ওয়াইফ এজেড হয়ে গিয়েছেন, এবং তার যে যারা সাবজেক্ট আছেন বা যারা প্রজা আছেন তারা শুধু খায় দায় ঘুমায়। এরকম অবস্থাতে ইউলিসিস যুদ্ধ করে আসার পরে আর এখানে ইথাকাতে থাকতে চাচ্ছেন না। তিনি কি করতে যাচ্ছেন? তিনি তার ইচ্ছে যে তিনি আরও সেই অ্যাডভেঞ্চারটাকে আবার বাড়িয়ে নিয়ে যাবেন, অর্থাৎ তার মন সবসময় চায় যে আরও তিনি অ্যাডভেঞ্চার করবেন। তার যুদ্ধটা ভালো লাগে, তার নতুন জায়গা যাওয়াটা ভালো লাগে, নতুন কিছু আবিষ্কার করাটা ভালো লাগে, তার জ্ঞান আহরণ করাটা ভালো লাগে, এই জিনিসগুলো তার খুব পছন্দ, তিনি সেটাই করতে চাচ্ছেন। এটাই হচ্ছে কিন্তু এই 4টা লাইনের ব্যাপার, বা 5টা লাইনের এটাই হচ্ছে কিন্তু অর্থটা। তাহলে আমরা আরেকটু দেখব যে তিনি বললেন যে আমার এটা ভালো লাগে না, তাহলে কি ভালো লাগে? এই কি ভালো লাগে পরের লাইনটাতে আছে, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ট্রাভেল করা থেকে রেস্ট নিতে একদমই পারি না। অর্থাৎ আমার পক্ষে সম্ভবই হয় না আমি এখানে এসে বসে চুপচাপ থাকবো, ইথাকাতে বসে থাকবো, এইভাবে অলসভাবে সময় কাটাবো, এটা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে আমার মনের মধ্যে যে ইচ্ছাটা, অদম্য ইচ্ছাটা, সেটা হচ্ছে আমি ট্রাভেল করতে চাই। ট্রাভেল অ্যান্ড ট্রাভেল অ্যান্ড ট্রাভেল, শুধু ভ্রমণ করতে চাই, নতুন জায়গায় যেতে চাই। আবার জিনিসগুলো আমরা বিস্তৃতভাবে পাবো। তাহলে ওনারা কিন্তু চাচ্ছেন যে উনি কখনোই ট্রাভেল থেকে রেস্ট নিতে চাচ্ছেন না। ইউলিসিস কিন্তু রেস্ট না নিয়ে আবার নতুন অ্যাডভেঞ্চারের দিকে তার মনটাকে নিবেশ করতে চাচ্ছেন। আবার বলছে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, খুব সুন্দর একটা লাইন। আমি জীবনের তলানি অবধি জীবনটাকে এরকম করে পান করব। তাহলে আমি ড্রিঙ্ক করব, কাকে ড্রিঙ্ক করব? লাইফকে ড্রিঙ্ক করব, লিজ। তাহলে এবার একটু কল্পনা করে নিই আমরা। কল্পনাটা এরকম, যদি কেউ একটা গ্লাসের মধ্যে একটা লিকুইড বা লিকার জাতীয় বা একটা সফট ড্রিঙ্কস নেন, এবং ড্রিঙ্কসটা যদি খুব টেস্টি হয় তার কাছে, তাহলে তিনি কি করবেন? তাহলে তিনি কিন্তু সেই ড্রিঙ্কটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন, খুব সুন্দর করে ড্রিঙ্কটা করবেন, খাবেন। এবার এতটুকু অবধি খাবেন, অর্থাৎ
একদম সেই গ্লাসের শেষ বিন্দুটা অবধি তিনি কিন্তু খাবেন। এটা কিন্তু হচ্ছে লিজ। লিজ মানে হচ্ছে একদম তলানি অবধি। তাহলে এখানে ইউলিসিস বলছেন যে আমার কাছে জীবনটা কিন্তু ওরকমই একটা টেস্টি জিনিসের মতো। আমি এই জীবনের একদম সবকিছু, একদম মানে এভরিথিং, একটা ফোঁটাও যেন এর জীবনটাকে যদি আমরা সেই ওয়াইনটার সঙ্গে বা হচ্ছে লিকুইডটার সঙ্গে বা ড্রিঙ্কটার সঙ্গে তুলনা করি, তাহলে সেই ড্রিঙ্কটাকে যেমন করে ফোঁটা, লাস্ট ফোঁটা অবধি খাবেন, জীবনের শেষ ফোঁটাটুকু অবধি তিনি এনজয় করতে চাচ্ছেন, জীবনের সব কিছু এনজয় করতে চাচ্ছেন, জীবনটাকে নিংড়ে এনজয় করতে চাচ্ছেন। তাহলে এই জায়গাটা কিন্তু বলছে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আমরা কিন্তু এই যে বলছি না একটা জায়গায় যে ইউলিসিসের মধ্যে যেটা আমরা পাই সেটা একটা কিন্তু টেম্পারামেন্ট পাই, সেটা ভিক্টোরিয়ান টেম্পারামেন্ট। এটা খুব সুন্দর করে কিন্তু এখানে তুলে দিয়েছেন টেনিসন। অর্থাৎ এই যে একটা থার্স্ট ফর নলেজ ভিক্টোরিয়ানদের মধ্যে ছিল, সেই জিনিসটা কিন্তু এই লাইনটার মধ্যে আরো খুব স্পষ্টভাবে একদম ফুটে উঠছে। আচ্ছা, তাহলে আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি। আমি সব সময়, অল টাইমস মানে অল টাইমস, সব সময় আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আমি জীবনটাকে উপভোগ করেছি খুব ভালোভাবে, এনজয় করেছি। অ্যান্ড হ্যাভ সাফার্ড গ্রেটলি, এবং আমার মধ্যে যে সাফারিংটা আছে সেই সাফারিংটাকেও কিন্তু আমি গ্রেটলি এনজয় করেছি। এটা কিন্তু বলতে হবে। তাহলে হচ্ছে এখানে আমরা দেখি যে লাইফের মধ্যে কিন্তু দুরকম কন্ডিশনই থাকে। একটা, আমরা অনেক সময় ভালো থাকি এবং অনেক সময় কিন্তু আমাদের সাফারিং আসে, কষ্ট আসে। তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে মনে করি যে এই কষ্টটা যদি চলে যায় তাহলে সেটাই আমাদের ভালো। কিন্তু ইউলিসিসের মতো লোক বা ইউলিসিসের মতো ক্যারেক্টার, এরকম একটা হিরোইক ক্যারেক্টার, তিনি বলছেন যে লাইফের মধ্যে তো দুটো জিনিস থাকবে, সেটা তো স্বাভাবিক। একটা হচ্ছে তোমার মধ্যে ভালো জিনিস থাকবে, সেটাকে তুমি এনজয় করবে, এবং তোমার মধ্যে খারাপ জিনিস যে থাকবে না লাইফের মধ্যে বা কষ্ট আসবে না, এটা তো নয়, তুমি সেটাকেও এনজয় করো। আমি যেমনটা করি, আমি কিরকম করে করি, আমি সেই সব কিছু দুঃখকেও, অর্থাৎ ভালো সুখটাকেও যেমন করে একদম এনজয় করি, আমার কষ্টটাকে বা সাফারিংটাকেও কিন্তু আমি এনজয় করি। আমি সাফারিংটাকেও কিন্তু এই গ্রেটলি বলছে, দেখুন হ্যাভ সাফার্ড গ্রেটলি, এটার মধ্যে কিন্তু একটা মানে একটা আকাঙ্ক্ষার আমরা দেখছি যে হ্যাঁ, এটা তো এনজয় করতেই হবে আমাকে, না হলে তো লাইফের আর কি এনজয় করলাম। যদি আমি শুধু সুখটা ভোগ করতে চাই তাহলে সেটাকে এনজয় করা বলে না। তাহলে আমাকে ইকুয়ালি সুখটাকেও এনজয় করতে হবে এবং সাফারিংটাকে সেই দৃষ্টিভঙ্গিতেই নিতে হবে যে ইটস আ পার্ট অফ লাইফ, এটা জীবনের অঙ্গ, এটা ছাড়া কখনো জীবন হয় না। তাহলে সেই দৃষ্টিভঙ্গিতেই কিন্তু ইউলিসিস দেখছেন এবং এই কথাটা বলছেন, অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি অ্যান্ড হ্যাভ সাফার্ড গ্রেটলি। খুব সুন্দর করে লাইনটা বলেছেন যে দুটোই জিনিসই থাকবে, দুটো পরিস্থিতি থাকবে, দুটো পরিস্থিতি যিনি দুটো পরিস্থিতিকে এনজয় করতে পারবেন, দুটো পরিস্থিতিকে একইভাবে নিতে পারবেন, তিনি কিন্তু লাইফটাকে এনজয় করতে পারবেন। এবং ইউলিসিস বলছেন যে আমি এই জিনিসটাই করতে যাচ্ছি, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস্ট। প্রত্যেকটা বিন্দু অবধি, সেই বেছে বেছে খারাপ বিন্দুটা করে ফেলে দেবো এটা না, সেটাকেও কিন্তু আমি একদম এনজয় করব, সেটাকেও আমি ভালোভাবে নেব, আমার কাছে এটাও অ্যাকসেপ্টেবল, একই রকমভাবে আমার কাছে এটাকে গ্রহণীয়, আমি এটাকে কিন্তু আলাদা পার্ট অফ মানে আলাদা করে দেব না। আচ্ছা, বোথ উইথ দোজ দ্যাট লাভস মি, আমি তাদের সঙ্গে, যে বন্ধুরা আমাকে ভালোবাসেন তাদের সঙ্গে কিন্তু আমি লাইফটাকে এনজয় করেছি, এটা করি আমরা। অ্যান্ড অ্যালোন, এবং যখন বন্ধুরা থাকবে না পাশে, তার মানে আমরা কি করি, তখন আমরা নিঃসঙ্গ ফিল করি, বন্ধুরা নেই, কি করে সময় কাটাবো। কিন্তু ইউলিসিস বলছেন না, বন্ধুদের সঙ্গে তো সময় কাটিয়েছি, সেটা তো আমার ভালো সময় অবশ্যই, কিন্তু যখন আমি একাকী থাকি সেটাও আমার কাছে ইকুয়ালি এনজয়েবল, সেটাও আমি একই সঙ্গে উপভোগ করি। তাহলে সেটাকেও কিন্তু পার্ট অফ লাইফ, দুটোই কিন্তু। এই অ্যান্টিথেটিক্যাল টার্মগুলো, অ্যান্টিথেটিক্যাল লাইনগুলো কিন্তু খুব মিনিংফুল। তাহলে হচ্ছে আমাদের জীবনটাকে সেভাবেই গ্রহণ করা উচিত যে যাদের সঙ্গে আমরা সবসময় জীবন কাটাই সেটা তো আমাদের কাছে খুবই ভালো লাগা একটা সময়, কিন্তু একাকী থাকলে আমাদের কাছে নিঃসঙ্গতা ফিল করাটা উচিত নয়, সেটাকেও আমাদের ইকুয়ালি এনজয় করতে হয়, আমাদের ইকুয়ালি সেটাকে অ্যাকসেপ্ট করতে হয় যে না, এটা পার্ট অফ লাইফ, ইটস এ পার্ট অফ লাইফ। আবার বলছে দেখুন, অনশোর, অনশোর মানে হচ্ছে আমি যখন ডাঙায় থাকি, ডাঙায় থাকি বলতে এখানে একটা জিনিস আছে, অর্থাৎ আমি যখন ভ্রমণ করতে যাই না, ডাঙায় থাকলে কি হবে, ডাঙায় থাকলে ভ্রমণের মধ্যে হচ্ছে, সমুদ্র ভ্রমণের মধ্যে একটু পরিস্থিতিটা একটু অন্যরকম থাকে, সবসময় একটা বিপদসংকুল পরিবেশের মধ্যে থাকতে হয়। ডাঙায় থাকলে কি সেই পরিবেশটা নিরাপদ,
তাহলে অন শোর, আমি যখন ডাঙায় নিরাপদে থাকি তখনও আমি এনজয় করি লাইফটাকে। অ্যান্ড হোয়েন থ্রু স্কাডিং ড্রিভস দ্য রেইনি হেডস ভেক্সড দ্য ডিম সি। এবং আবার বলছে দেখুন, তাহলে ডাঙায় থাকলে তো আমি নিরাপদ ঠিকই আছে। আবার যখন থ্রু স্কাডিং ড্রিপস, ড্রিপস মানে হচ্ছে ছোট ছোট টুকরো টুকরো মেঘ। তাহলে ড্রিপস শব্দের অর্থ হচ্ছে স্মল ব্রোকেন ক্লাউডস, অর্থাৎ ছোট ছোট টুকরো টুকরো মেঘ। সেই ছোট ছোট টুকরো টুকরো মেঘগুলো কি হয়? স্কাডিং। স্কাডিং শব্দের অর্থ হচ্ছে বাতাস যখন মেঘগুলোর মধ্যে লাগে, মেঘগুলো কিন্তু জোরে চলতে থাকে, স্পিডি। এই বাতাস লাগার ফলে যে জোরে যাওয়াটা, সেটাকে কিন্তু বলছে স্কাডিং। তাহলে স্কাডিং ড্রিপ শব্দটা আমরা পেলাম যে মেঘগুলো, ছোট ছোট টুকরো টুকরো মেঘগুলো বাতাস লাগার ফলে খুব স্পিডে যাচ্ছে, সেটা কিন্তু একটা ঝড়ের সংকেত। তাহলে থ্রু স্কাডিং ড্রিপস দ্য রেইনি হেডস, রেইনি হেডস শব্দটা, রেইনি হেডসটা কিন্তু ভালো করে জানতে হয়। রেইনি হেডসটা কি? এই রেইনি হেডসটা কিন্তু হচ্ছে একটা তারাদের একটা কনস্টেলেশন, অর্থাৎ কয়েকটা তারা মিলে একটা তারামণ্ডলী বা একটা তারার সিম্বল তৈরি হয়, ভি আকৃতির একটা সিম্বল তারা মানে আকৃতি হয় কয়েকটা তারা মিলে। এটাকে কিন্তু বলছে রেইনি হেডস। এই রেইনি হেডস কি হয়? যখন রেইন মানে অর্থাৎ সমুদ্রের মধ্যে কেউ থাকলো, সমুদ্রের মধ্যে যদি কেউ এই রেইনি হেডসটা দেখে, তাহলে তারা এটাকে টের পেয়ে যাবে যে মারাত্মক একটা ঝড় হতে যাচ্ছে। তাহলে রেইনি হেডস কিন্তু সেই ঝড়ের পূর্বাভাস দেয়। তাহলে হচ্ছে এখানে দেখুন, তাহলে when through the scudding drifts the rainy heads fixed the dim sea। তাহলে রেইনি হেডস আমরা পেয়ে গেলাম। রেইনি হেডস হচ্ছে ভি আকৃতির কয়েকটা তারা মিলে গঠিত একটা তারার রেখা, অর্থাৎ ভি আকৃতির এটা তৈরি হয়। তাহলে সেটা দিয়ে ঝড়ের পূর্বাভাস। তাহলে বলছে যে আমি যখন সমুদ্রে থাকি, মেঘগুলো ভেসে বেড়ায় এবং তার মধ্যে কয়েকটা তারা দেখা যায়, সেই তারাগুলো পূর্বাভাস দেখায় মারাত্মক ঝড় আসবে, সেই ঝড়ের মধ্যে হয়তো বিপদ আসতে পারে, সেই বিপদের পূর্বাভাস। ভেক্সড দ্য ডিম সি, ভেক্সড মানে হচ্ছে উত্তাল করে তোলে, এজিটেটেড করে তোলে, উত্তাল। তাহলে উত্তাল করে দিচ্ছে কাকে? ডিম সি। ডিম মানে হচ্ছে সমুদ্রটার মধ্যে, সমুদ্রটা তো অস্পষ্ট হয়ে যায়, অর্থাৎ চারিদিকে একদম মেঘ বা কুয়াশা এই টাইপের জিনিসগুলো দিয়ে একদম ডিম হয়ে থাকে, ঝাপসা হয়ে থাকে। সেই সমুদ্রে, ঝাপসা সমুদ্রের মধ্যে সমুদ্রটা উত্তাল হয়ে ওঠে এবং সমুদ্রের আকাশের উপরে দেখা যায় যে অনেকগুলো মেঘ ভেসে বেরোচ্ছে, টুকরো টুকরো মেঘ ভেসে বেরোচ্ছে এবং তার মধ্যে সেই হেডস, রেইনি হেডসরা উঠছে, অর্থাৎ মারাত্মক ঝড় আসবে এবং সমস্ত কিছু তছনছ করে দেবে। এরকম সময়ে যখন আমি সমুদ্রে থাকি, তখনও কিন্তু আমি সমুদ্রটাকে বা আমার জীবনটাকে উপভোগ করি। আবার দেখি লাইনটা, অনশোর। তাহলে যখন আমি নিরাপদে ডাঙায় থাকি, তখন আমি জীবনটাকে উপভোগ করি। আবার যখন সমুদ্রের মধ্যে প্রবল ঝড় উঠবে, তার পূর্বাভাস, বিপদে পড়ব, হয়তো মৃত্যু ঘটতে পারে, এরকম পরিস্থিতির মধ্যেও যখন আমি থাকি, তখনটা আমার কাছে জীবনটা কিন্তু ইকুয়ালি এনজয়েবল। আমি সেটাকে কিন্তু অবহেলা করি না, সেটাকে বলি যে না, এটাও আমাকে, এই পরিস্থিতিও আমাকে গ্রহণ করতে হবে এবং এই পরিস্থিতিটা আমার কাছে কিন্তু ভালো লাগে। তাহলে বলছে কিন্তু তাহলে যে কোনো পরিস্থিতিতে আমি জীবনটাকে একদম কানায় কানায় মানে উপভোগ করতে চাই, জীবনটার প্রত্যেকটা বিন্দু উপভোগ করতে চাই, সবকিছু এনজয় করতে চাই, অর্থাৎ আমার ভালোটাকে আমি এনজয় করতে চাই এবং সাফারিংটাকেও কিন্তু আমি একইভাবে নিতে চাই। এবং যাদের একাকী থাকাটার মধ্যেও আমি এনজয় করতে চাই এবং সবার সঙ্গে থাকাটার মধ্যেও কিন্তু আমি এনজয় করতে চাই। যখন নিরাপদে থাকি সেটাও আমার কাছে অ্যাকসেপ্টেবল, সেটাও আমার কাছে খুব গ্রহণীয়। এবং যখন আমি সমুদ্রের মধ্যে, উত্তাল সমুদ্র চারপাশে বিপদের পূর্বাভাস দেয়, সেই বিপদের পূর্বাভাসের সমুদ্রটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এটাই কিন্তু হচ্ছে ওনার যে মাইন্ডটাকে তুলে ধরছেন আমাদের কবি, বা আমাদের এখানে যে ফার্স্ট পার্সন ন্যারেটিভে পাচ্ছি ইউলিসিসকে, ইউলিসিস কিন্তু খুব সুন্দর করে সেই জায়গাটাকে, তার আকাঙ্ক্ষাটাই, তার ইচ্ছেটাকে তুলে ধরেছেন এখানে। আবার বলছে আই এম বিকাম এ নেম, আমি একটা নামে পরিণত হয়ে গিয়েছি, অর্থাৎ আমাকে সবাই চেনে। এখন আমি এতটা ফেমাস হয়ে গিয়েছি যে আমাকে এখন সবাই চেনে, যে ইউলিসিস সত্যি সব রকম পরিস্থিতিতে অ্যাডভেঞ্চারাস, আই এম মানে ফেমাস ফর মাই অ্যাডভেঞ্চার, এরকম বলছে। তাহলে আমি এতটা ফেমাস হয়ে গিয়েছি যে সবাই আমাকে একটা নাম হিসাবে চেনে। যে যদি কেউ বলে যে অ্যাডভেঞ্চারাস পিপল কে, বিশ্বের সব থেকে ভালো অ্যাডভেঞ্চারাস পিপল কে, সবাই আমার নামই বলবে।
কারণ তারা আমাকে সবাই চেনে যে এই অ্যাডভেঞ্চারগুলো ইউলিসিস পছন্দ করে, এবং আমি সেভাবে আমি একটা সিম্বল হয়ে দাঁড়িয়েছি, অ্যাডভেঞ্চারের সিম্বল। তাই তাই বলছে আই অ্যাম বিকাম এ নেম, আমি একটা নামের প্রতীক হয়ে গিয়েছি, আমি অ্যাডভেঞ্চারের প্রতীক হয়ে গিয়েছি। এটা কিন্তু আমাদের ইউলিসিস বলতে যাচ্ছেন। তাহলে খুব সুন্দর করে এই জায়গাটার মধ্যে কিন্তু ইউলিসিস নিজের মনটাকে প্রকাশ করলেন। তাহলে আবার আমরা পরেরটা দেখছি একটু। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, কারণ আমার হার্টটা হাংরি, সবসময় ক্ষুধার্ত থাকে, এবং আমি রোমিং করি। রোমিং মানে হচ্ছে ঘুরে বেড়ানো, ওয়ান্ডার, উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ানো, সেটাকে রোমিং বলে। তাহলে হচ্ছে আমি সব সময় ঘুরে বেড়াই, এবং আমার মধ্যে আমার হার্টটা এরকম থাকে যে আমি সব সময় কোনো কিছু পাবো, এরকম একটা খিদে নিয়ে সব সময় ঘুরে বেড়াই যে নতুন কিছু পাবো, নতুন কোথাও যাব। আমরা আগেই বললাম যে ওটা তো ওনার মাইন্ডটা ওরকম, ওনার হার্টটা ওরকম, এবং তিনি কিন্তু সেটাই করতে যাচ্ছেন, সেভাবেই রোম করতে চাচ্ছেন। এই রোমিংটার জন্যই তিনি কিন্তু বলছেন যে আই এম বিকাম এ নেম, আমি একটা নামে পরিণত হয়ে গিয়েছি, সবাই আমাকে এই হিসেবেই চেনে, আমি রোমিংটা করতে পছন্দ করি। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক দেখেছি, অনেক জেনেছি। কি কি দেখেছি? সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, অনেক জায়গা দেখেছি, অনেক সেখানকার লোকজন দেখেছি, তাদের ম্যানারগুলো, তাদের চালচলনগুলো কীরকম সেটা দেখেছি। ক্লাইমেটস দেখেছি, ওখানকার আবহাওয়া কীরকম, জলবায়ু কীরকম সেগুলো সম্পর্কে জেনেছি, পরিস্থিতি কীরকম, পরিবেশ কীরকম সেগুলো সম্পর্কে জেনেছি। কাউন্সিলস, ওখানকার সভাসদরা কীরকম সেগুলো জেনেছি, ওখানকার মিনিস্টার কীরকম বা ওখানকার যারা আমলারা কীরকম সেগুলো আমি জেনেছি। গভর্নমেন্টস, সেখানকার সরকার কীরকম সেগুলো জেনেছি, রাজারা কীরকম সেগুলো আমি জেনেছি। অর্থাৎ আমি অনেক কিছুই জেনেছি, যে জায়গাতে গিয়েছি সেই জায়গার সম্পর্কে আমি বিস্তৃত ধারণা নিয়েছি, তাদের সম্পর্কে অনেকটা সিটিগুলো সম্পর্কে আমি জানতে পেরেছি। মাইসেলফ নট লিস্ট, যে জায়গায় গিয়েছি তারা কিন্তু আমাকে কম গুরুত্ব দেয়নি, বাট অনার্ড অফ দেম অল, তারা সবাই আমাকে খুব গুরুত্ব দিয়েছে, আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। এই কারণে যে আমি একটা তো ফেমাস পার্সন, আমাকে তারা সবাই চেনে, ওই বুঝছে না, আই অ্যাম বিকাম এ নেম, এভাবেই চেনে আমাকে। অ্যাডভেঞ্চারাস পিপল হিসাবে তারা আমাকে খুব গুরুত্ব দেয়, তারা আমাকে খুব অনার করে, এটাই বলছেন। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, এইবার এই লাইনটা দেখুন, অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল, এবং ডিলাইট অফ ব্যাটল, ব্যাটল কিন্তু সবসময় একদম দুঃখের হয়, কষ্টের হয়, কারণ যুদ্ধ তো কখনোই সবসময় মানে আনন্দের হয় না। কিন্তু এইখানে ইউলিসিসের কাছে বলছে ব্যাটলের মধ্যেও কিন্তু আমার একটা আনন্দ আছে। কেন আনন্দ আছে? কারণ এই আনন্দটা তো তিনি উপভোগ করতে চান, তিনি সবকিছুতেই, সাফারিং এর মধ্যেও আনন্দ চান বা সাফারিংটাকে অ্যাকসেপ্ট করতে চান, এখানে ব্যাটলটার মধ্যেও কিন্তু সেরকম একটা আনন্দ খুঁজে পান, এবং ব্যাটলটার সেই ডিলাইটটাকে, আনন্দটাকে তিনি কিন্তু ড্রিঙ্ক করেন। ওই যে বলছে যে আই ড্রিঙ্ক লাইফ, এখানে একই রকম, ড্রিঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স। পিয়ার্স মানে হচ্ছে সঙ্গী সাথী। তাহলে আমার সঙ্গী সাথীদের সঙ্গে আমি যখন যুদ্ধক্ষেত্রে ছিলাম, সেই যুদ্ধক্ষেত্রে থাকা অবস্থায় সেখানকার যে ব্যাটলটা হয়েছিল, অর্থাৎ ট্রয়ের যুদ্ধের মধ্যে, সেই ট্রয়ের যুদ্ধটাকেও কিন্তু আমি মানে উপভোগ করেছি। ডিলাইটফুল, ইট ওয়াজ ডিলাইটফুল টু মি। যুদ্ধক্ষেত্রে থাকাটা আমার কাছে কিন্তু কষ্টের নয়। অনেকের কাছে হয়তো সেটা কষ্টের মনে হতে পারে, অনেক সেই যুদ্ধ থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু আমার কাছে আমি মনে করি যে যুদ্ধটা হচ্ছে ইকুয়ালি, মানে আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে, এটা আমার একটা জীবনের অঙ্গ, তাহলে সেটাকে আমাকে মেনে নিতে হবে, এবং সেভাবে সেটাকে উপভোগ যদি না করি, সেটাকে যদি আমি পালিয়ে যাই বা সেটাকে যদি আমি অ্যাভয়েড করি, তাহলে তো আমি লাইফটাকে ড্রিঙ্ক করতে পারলাম না, লাইফটাকে একদম, লাইফের সব কিছু এনজয় করতে পারলাম না, তাহলে আমাকে কিন্তু সেটাও কেউ এনজয় করতে হবে। তাই বলছে অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, এবং আমি এই ড্রিঙ্ক অফ ব্যাটল অর্থাৎ ডিলাইট অফ ব্যাটল এটাকে কিন্তু আমি পেয়েছি, আমি এনজয় করেছি। আবার বলছে দেখুন, ফার অন দ্য রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয়। আর রিঙ্গিং প্লেইনস কেন? যেখানে যুদ্ধটা হয়েছিল সেই জায়গাটা, অর্থাৎ ট্রয়টার মধ্যে সেই অস্ত্রের ঝনঝনানিটি কিন্তু ছিল, যুদ্ধ লাগা মানে তাই অস্ত্রের ঝনঝনানি থাকবে। তাহলে সেখানে সেই দূরবর্তী স্থানে যখন ছিলাম ইথাকা থেকে, সেই ট্রয়ের মধ্যে, সেখানে ওই যুদ্ধক্ষেত্রের মধ্যে অস্ত্রের ঝনঝনানিটাও কিন্তু আমার কাছে ভালো লাগতো। অফ উইন্ডি ট্রয় মানে হচ্ছে ট্রয় নগরীতে সে সময় কিন্তু যখন যুদ্ধ চলাকালীন, অর্থাৎ 10 বছর ধরে
আমরা কিন্তু দেখি প্রবল একটা উইন্ড, সেই উইন্ডটা থেকেই কিন্তু উইন্ডি ট্রয় আসে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু মেনশন করে দিই, সেটা হচ্ছে এই ডিলাইট অফ ব্যাটল এবং উইন্ডি ট্রয়, এই দুটো কিন্তু এই ফ্রেজ দুটো ব্যবহার করেছিলেন হোমার ইলিয়াডে। তাহলে সেখানে কিন্তু এই ডিলাইট অফ ব্যাটল পাচ্ছি এবং উইন্ডি ট্রয় পাচ্ছি ইলিয়াড থেকে আমরা। ওকে, আচ্ছা, তাহলে এখানে ইউলিসিস বলতে যাচ্ছেন যে আমি যুদ্ধটাকে এনজয় করেছি যখন ট্রয়ের মধ্যে ছিলাম, এবং ট্রয়ের মধ্যে প্রচণ্ড উইন্ড বলছিল, ওই জন্য উইন্ডি ট্রয় বলছেন, এবং সেখানকার ঝনঝনানি, অস্ত্রের ঝনঝনানি সেই জায়গাটাতে আমার সেটাও কিন্তু আনন্দদায়ক বা আমার কাছে খুব গ্রহণীয় ছিল, গ্রহণযোগ্য ছিল। আমি সেটাকে ইকুয়ালি নিয়েছি যেরকম টাইপে আমি আনন্দটাকে নিই। তাহলে সেটাই কিন্তু আমরা বলছি যে জীবনটাকে উনি উপভোগ করতে চান, সেটা যুদ্ধক্ষেত্র হোক বা যুদ্ধক্ষেত্র না থাকুক, অন্য জায়গাতে হোক, তাহলে সেটাকে কিন্তু তিনি উপভোগ করছেন, অর্থাৎ তার সঙ্গী সাথীদের সঙ্গে, উইথ মাই পিয়ার্স, এই জায়গাটা কিন্তু বলছে। দেখুন, তাহলে আবার একটু লাইনটা দেখে নিন। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স ফর অন দ্য রিঙ্গিং প্লেইনস অফ উইন্ডি ট্রয়। ওকে, আচ্ছা, আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। এবার আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায় দেখেছি, অনেক লোকের সঙ্গে আমার দেখা হয়েছে, আই হ্যাভ মেট, এবং আমি আমার দেখা হওয়ার পরে কি হয়ে গিয়েছে, সেই জায়গার আমি কিন্তু একটা অংশ হয়ে গিয়েছি। কীরকমটা, অর্থাৎ আমি যেখানে গিয়েছি আমি সেই জায়গাগুলোতে দেখেছি, কিন্তু একই সঙ্গে তারা আমাকেও অ্যাকসেপ্ট করেছে তাদের নিজেদের মতো করে। তারা এটাও রেফারেন্স দেন যে এখানে কিন্তু ইউলিসিসের মতো লোক এখানে এসেছে, এবং এই জায়গাটা এতটা গৌরবান্বিত যে ইউলিসিস কিন্তু এখানে আসতে ভুলেননি। তাহলে আমি সেখানকার একটা পার্ট হয়ে গিয়েছি, সেখানকার একটা অংশ হয়ে গিয়েছি সেই জায়গাটাতে, যে জায়গাটাতে আমি গিয়েছি। আবার বলছে, yet all experience is an arts where through gleams that untraveled world whose margin fades forever and forever when I move. খুব সুন্দর একটা লাইন, তিনটে লাইন মিলে একটা আমরা সেন্টেন্স দেখছি। দেখুন, তাহলে সব এক্সপিরিয়েন্সগুলোকে বলছে, আমার তো অনেক এক্সপিরিয়েন্স, আমি অনেক জায়গায় গিয়েছি, তো এক্সপিরিয়েন্স তো অনেকগুলো হবে, সেই এক্সপিরিয়েন্সগুলোকে আমি যদি একখানে জড়ো করি তাহলে সেটা একটা আর্চের মতো হবে। আর্চটা কি জিনিস চলুন আমরা একটু দেখি। আচ্ছা, আর্চ মানে দেখুন, এটা হচ্ছে খিলান, বাংলাতে এটাকে বলে খিলান। খিলানটা এরকম টাইপের হয়, একটা ডিজাইন করা, এবং মাথাটা কিন্তু একটু উঁচু। তাহলে এখানে বলছেন আমাদের ইউলিসিস, গোটাটা আমরা তো নেগেটিভে পাচ্ছি ফার্স্ট পারসন, অর্থাৎ ইউলিসিস সবগুলো বলছেন। তাহলে এবার উনি ওনার অভিজ্ঞতাগুলোকে কি করলেন, অভিজ্ঞতাগুলোকে সব জড়ো করলেন। এই যে এখানে মনে করুন অভিজ্ঞতাগুলোকে আমরা জড়ো করছি, তাহলে অভিজ্ঞতাগুলোকে উনি জড়ো করছেন, এরকম করে সব এক্সপিরিয়েন্স এগুলো জড়ো করতে 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 দেখা গেল একদম আর্চের মতো হয়ে গিয়েছে। এটা সবগুলো অভিজ্ঞতা, এখানে সবগুলো অভিজ্ঞতা আমরা বলছি, এই জায়গাগুলো সব অভিজ্ঞতা। অভিজ্ঞতা জড়ো করতে করতে আর্চ হয়ে গেছে, তার মানে অনেকটা উঁচু হয়ে গিয়েছে। এইবার হয় কি, যখন অভিজ্ঞতাটা মানুষের বেশি হয়, তাহলে যাদের অভিজ্ঞতা কম তার কি হয়, তাদের অভিজ্ঞতা হয়তো এতটুকু থাকলো। তাহলে এই জায়গাটাকে খেয়াল করুন, এই অল্প অভিজ্ঞতা, তাহলে তারা কি করবে, তাদের কাছে কিন্তু এই খুব অল্প জায়গাটুকু দেখতে পারবে, কারণ এগুলোতে একটা বেরিয়ার থাকে, এই জায়গাগুলোতে বেরিয়ার থাকে, কারণ ওগুলো দিয়ে বেশি একটা দেখতে পাবে না, কিন্তু ওই জায়গাটাতে বেশি একটা দেখতে পাবে না। এই জায়গাগুলোতে হয়তো বেরিয়ার থাকবে, বিভিন্ন রকম জিনিস দিয়ে আটকানো থাকবে। এইবার এই অভিজ্ঞতাগুলো যাদের হবে, যেমন ইউলিসিসের এখানে অভিজ্ঞতার পর অভিজ্ঞতা দিয়ে একটা আর্টসের মতো হয়ে গিয়েছে, এরকম একটা আর্টস তৈরি হয়ে গিয়েছে। তাহলে এবার যার অভিজ্ঞতাটা বেশি হবে, তার অভিজ্ঞতা আস্তে 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 তার অভিজ্ঞতাগুলো বাড়তে বাড়তে একটা আর্টস হয়ে গিয়েছে। তাহলে যিনি এরকম একটা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হবেন, মনে হবে, দেখুন, তার কাছে মনে হবে যে এখানে যদি তিনি ওঠেন, তার কাছে মনে হবে অনেকটা অভিজ্ঞতা এখনো আমার জানা হয়নি। দেখুন, অনেকটা, তিনি কিন্তু অনেকটা দূর দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে যদি কোনো একটা লোক থাকেন, তার কিন্তু অভিজ্ঞতা যদি অল্প হয়, তাহলে কিন্তু সেই জায়গাটা বেশি তিনি দেখতে পাচ্ছেন না, অল্প তিনি দেখতে পাবেন। এই জায়গাগুলোতে বেরিয়ার থাকার জন্য তিনি কিন্তু তার অভিজ্ঞতার, অর্থাৎ আমরা অল্প অভিজ্ঞতা সম্পন্ন লোকদের কিন্তু এটাই বলি যে অভিজ্ঞতা না থাকলে কিন্তু তার একটা সীমাবদ্ধতা থাকে, কিন্তু যার অভিজ্ঞতাটা বেশি, ইউলিসিসের মতো লোকদের যাদের এক্সপিরিয়েন্সগুলো জড়ো করতে করতে আর্চের মতো হয়ে গিয়েছেন, তারা কিন্তু অনেকটা দূর অবধি দেখতে পারেন। তারা কিন্তু বিনম্রভাবে স্বীকার করেন যে তাদের এখনো অবধি সেই অনেকটা দেখা বাকি আছে, এটা কিন্তু তারা স্বীকার করে নেন। তাহলে ইউলিসিস সেই কথাটাই বলছেন যে আমি আমার অভিজ্ঞতাগুলোকে জড়ো করতে করতে এটা একটা আর্চ হয়ে গিয়েছে, এবং যখন আমি সেখান থেকে দেখি,
দেখি অনেকটা জায়গা আনট্রাভেলড হয়ে গেছে, অর্থাৎ আমি অনেকটা জায়গা এখনো দেখিনি, অনেক জায়গা আমার ঘোরা বাকি আছে। আনট্রাভেল ওয়ার্ল্ড, এই বাকি আনট্রাভেল ওয়ার্ল্ডগুলোকে তার চোখে পড়ে কিন্তু, এবং এই আনট্রাভেলগুলোর মধ্যে এর মার্জিনের শেষ নেই কিন্তু, হুজ মার্জিন ফেডস ফর এভার অ্যান্ড ফর এভার। আবার লাইনটা চলে যাই আমরা, তাহলে অভিজ্ঞতা এটা একটা বোঝা গেল, এই আর্টসটার সঙ্গে এই ইমেজটাকে বোঝা গেল। একটু দেখে নিন। আচ্ছা, আমরা লাইনটা এবার যাচ্ছি একটু। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্টস, তাহলে সমস্ত অভিজ্ঞতাকে জড়ো করলে একটা আর্টসের মতো হয়। হোয়ার থ্রু, যেখান থেকে গ্লিমস মানে হচ্ছে ঝলক দেওয়া। কি ঝলক দেয়? দ্যাট আনট্রাভেল ওয়ার্ল্ড, সেই বিস্তৃত এখনো আনট্রাভেল ওয়ার্ল্ড, অনেকটা জায়গা যেখানে তিনি ট্রাভেল করেননি। আর্চের উপরে উঠে দেখছেন, আমি তো অনেক ওয়ার্ল্ডটাকে এখনো দেখিনি, আমি যাইনি অনেকটা ওয়ার্ল্ড, আমার সামনে অনেকটা ওয়ার্ল্ড এখনো পড়ে আছে, অনেক জায়গায় আমি যাইনি। হুজ মার্জিন, যার সীমাটা, যার দিগন্ত রেখাটা ফেডস ফর এভার, পিছনে তাকাতে থাকলেই তিনি মনে করেন যে মার্জিনটা আরও পিছিয়ে যাচ্ছে, অর্থাৎ সীমাটা শেষ নেই, সেই আনট্রাভেল ওয়ার্ল্ডের সীমাটা শেষ হচ্ছে না, সীমাটা ফেডের পর ফেড হয়ে যাচ্ছে, ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, যখন আমি আরও নড়াচড়া করে দেখতে থাকি। তাহলে খুব সুন্দর করে কিন্তু এইখানে একটা তুলনা টানছেন তিনি। তাহলে এক্সপিরিয়েন্সকে বলছেন যে আমার এত অভিজ্ঞতা, তবুও যখন আমি চারপাশটায় সেই অভিজ্ঞতাগুলো জড়ো করে চারপাশটায় তাকাই, আমার মনে হয় যে এখনো এই পৃথিবীর অনেকটা জায়গা আমার কাছে আনট্রাভেল থেকেই গেছে। তাহলে এই খুব সুন্দর একটা জায়গা দিয়ে আমরা কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি। তাহলে খেয়াল রাখবেন এটা, তাহলে এই ইউলিসিসের মাইন্ডটাকে কিন্তু এখানে খুব সুন্দর করে এই জায়গাটাতেও তুলে ধরা আছে। হাউ ডাল ইজ ইট টু পোজ, টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। দেখুন এই লাইনটা কিন্তু এক্সক্লেমেশন দিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ ইউলিসিস এখানে বিষয় প্রকাশ করছেন, বিষয় প্রকাশ করে কথাটা বলছেন। কি বলছেন? হাউ ডাল ইজ ইট টু পোজ, টু মেক অ্যান এন্ড। তাহলে পজ করা, পজ মানে কিন্তু থেমে যাওয়া, বিরতি নেওয়া, কিছুক্ষণের জন্য থেমে যাওয়া, সেটাকে পজ বলে। আচ্ছা, তাহলে কিছুক্ষণের জন্য বিরতি নেওয়া বা থেমে যাওয়া, এটা যদি আমি করি তাহলে কিন্তু সেটা খুবই ডাল হবে। আমরা এর আগের পার্টে দেখেছি যে ইউলিসিস কিন্তু চাচ্ছেন না তার জীবন থেকে কোনো রকম বিরতি নিতে। তার মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা থার্স্ট ফর অ্যাডভেঞ্চার, যেটাকে আমরা ইনসেসেবল থার্স্ট ফর অ্যাডভেঞ্চার বলছি। সেই ইনসেসেবল থার্স্ট ফর অ্যাডভেঞ্চারের জন্য ইউলিসিস কিন্তু কোনো মতেই বিরতি নিতে চাচ্ছেন না। বলছেন যে এটা বিরতি নেওয়াটা আমার কাছে খুব ডাল হবে, একদম প্রাণহীন হয়ে যাবে, আমার কাছে একদম মৃত্যুর সমতুল্য হয়ে যাবে। আবার বলছি কিন্তু এই তো, তাহলে হাউ ডাল ইজ ইট টু পজ, টু মেক অ্যান এন্ড। এবং যদি থেমে যাই তাহলে এটা একটা পজ করা, পজ মানে বিরতি, কিছুক্ষণের জন্য বিরতি নেওয়া আবার চলা, সেটাও আমার কাছে একদম ডাল একটা ব্যাপার হবে। এবং এটাকে যদি আমি অ্যাডভেঞ্চারটাকে না করার সিদ্ধান্ত নিই, অর্থাৎ আমি যদি মনে করি যে না এরপর থেকে অ্যাডভেঞ্চার করবো না, আমি আইডলি সময় কাটাবো, আমি এখানে থেকেই সময় কাটাবো, সেই সময় কাটানোটা আমার কাছে কিন্তু একদম ডাল হয়ে যাবে, অর্থাৎ প্রাণহীন একটা ব্যাপার হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমার লাইফের মধ্যে আমার সেই আর প্রাণোচ্ছল ভাবটা থাকবে না। তাহলে এটাকে কিন্তু বলছে, আবার খুব সুন্দর সেটাকে একটা ব্যাখ্যা দিয়েছে কিন্তু, দেখুন খুব সুন্দর করে একটা সোর্ডের সঙ্গে তুলনা করা আছে। আচ্ছা, কি লাইনটা? টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। টু রাস্ট আনবার্নিশড, রাস্ট শব্দের অর্থটা হচ্ছে মূর্ছে পড়া। আনবার্নিশড মানে হচ্ছে যেটা বার্নিশ করা নেই, অর্থাৎ বার্নিশ মানে চকচকে করা হয়। কোন জিনিসগুলো চকচকে করা হয়? বিশেষ করে আমরা সোর্ডের কথাটা বলতে পারি। সোর্ডকে কিন্তু ডেইলি একটু করে চকচকে করতে হয়, অর্থাৎ একটু বার্নিশ করে এটাকে ঠিক করে রাখতে হয়। যদি সেটা আনবার্নিশ থাকে, কোনো কারণে সেটা আনবার্নিশড হয়ে যায়, অর্থাৎ কিছুদিন ধরে আনবার্নিশড রাখা হয়, তাহলে সেটার মধ্যে কিন্তু মূর্ছে জমে যায়। অর্থাৎ যত বেশি সোর্ডটাকে ইউজ করা যাবে তাহলে সোর্ডটার মধ্যে কিন্তু তত সে পরিমাণে ধুলো জমবে না, এটা চকচকেই থাকবে। তাহলে জীবনটা এখানে সেরকমই। আমরা আবার আসি এই লাইনটাতে, নট টু শাইন ইন ইউজ, এটুকু আগে দেখে নেই। নট টু শাইন ইন ইউজ, যদি আমি সেটাকে ইউজ না করি তাহলে সেটা কিন্তু আর চকচকে করবে না, যদি সেটাকে ইউজ করি তাহলে কিন্তু সেটা শাইন করবে, অর্থাৎ চকচকে করবে। তাহলে একটা সোর্ডকে বার্নিশ করা বা সোর্ডকে ইউজ করলে সেই সোর্ডটার মধ্যে কখনো ধুলো জমে না, সেটা সবসময় চকচকে করে। আমাদের লাইফটা কিন্তু সেরকমই, লাইফটাকে যদি আমরা ব্যবহার করি, লাইফটাকে যদি কাজে লাগাই, লাইফটার মধ্যে যদি অ্যাডভেঞ্চার থাকে, লাইফটার মধ্যে যদি ক্রেভিং থাকে, লাইফটার মধ্যে যদি আকাঙ্ক্ষা থাকে, তাহলে কিন্তু লাইফটার মধ্যে কখনো মরচে পড়ে না, অর্থাৎ একটার পর একটা কাজ করার জন্য আমরা উদ্যম পাবো। কিন্তু যদি এরকম করি যে না লাইফের কাজ আমার শেষ হয়ে গেছে, এখন আমি আইডলি সময় কাটাই, তাহলে কি হবে?
তাহলে সেই সময় কাটাতে গিয়ে লাইফটার মধ্যে কিন্তু একটা মূর্ಛে ধরে যাবে, লাইফটার মধ্যে ইচ্ছে শক্তিটা কমে যাবে, সেই মূর্ಛে ধরা তরবারিটার মতো হয়ে যাবে, তখন লাইফটা কিন্তু একদম অকেজো হয়ে যাবে এবং অকেজোভাবেই তাকে সময়টা কাটাতে হবে। তাহলে ইউলিসিস বলছেন যে না, আমি সেটা পারবো না, আমাকে কি করতে হবে, আমার লাইফটাকে আমি কিন্তু একদম পজ করতেও পাবো না এবং এন্ড করতেও পাবো না, আমার জার্নিটাকে আমি সেই মূর্ಛে ধরা সোর্ডের মতো হতে চাই না। অ্যাজ দো টু ব্রেথ মাই লাইফ, আমার কাছে হচ্ছে শ্বাস নেওয়া মানেই জীবন, আর জীবনের আর এক অর্থ হচ্ছে অ্যাডভেঞ্চার করা, জ্ঞান আহরণ করা। তাহলে এটা যদি আমি করি তাহলে হচ্ছে সেই শ্বাস নেওয়ার খিদেটাই আমার যেহেতু জীবনের মতো, তাহলে আমার এই এক্সপেরিয়েন্স জড়ো করা, এক্সপেরিয়েন্স গ্যাদার করা বা আমার হচ্ছে নলেজ গ্যাদার করা, এটা কিন্তু আমার লাইফের পার্ট। আবার বলছে দেখুন, লাইফ পাইড অন লাইফ ওয়ার অল টু লিটল, যদি আমাকে অনেকগুলো লাইফ দেওয়া হতো, লাইফ বলছে লাইফ পাইল্ড অন লাইফ, অর্থাৎ লাইফের পর লাইফ পাইলিং করে দেওয়া হতো, অর্থাৎ স্তূপ করে দেওয়া হতো, সেগুলো আমার কাছে কম হয়ে যেত, ওয়ার অল টু লিটল, সেগুলো আমার কাছে খুব কম হয়ে যেত। তাহলে এতগুলো লাইফও তার কাছে কম হয়ে যেত অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য, এতগুলো লাইফ তার কাছে কম হয়ে যেত অ্যাডভেঞ্চার করার জন্য, অ্যান্ড অফ ওয়ান, এবং সেই লাইফগুলোর মধ্যে আমাকে তো এতগুলো দেওয়া হয়নি, আমাকে কি দেওয়া হয়েছে, আমাকে শুধু একটি লাইফ দেওয়া হয়েছে, টু মি লিটল রিমেইন্স, এবং এই একটা লাইফের মধ্যে আমার কাছে যেটুকু আছে সেটুকু কিন্তু সেটুকুর মধ্যেও আবার কম আছে। তাহলে বলছে যে অনেকগুলো লাইফ যদি দেওয়া হতো তাহলেও কম হতো, কিন্তু আমাকে তো অনেকগুলো দেওয়া হয়নি, আমার একটা লাইফ, এবং সেই লাইফের মধ্যে আমার এখন অবশিষ্ট কম সময় আছে। তাহলে এটাই তার হচ্ছে এখন আক্ষেপের ব্যাপার, আর বেশি দিন আমি তো বাঁচবো না, মানুষের বাঁচার তো একটা সীমা আছে, সেই সীমা অবধি হয়তো আমি বাঁচবো। তাহলে তাহলে সেই সময়টুকু কিন্তু আমাকে এখন উপভোগ করতে হবে, সেই সময়টুকু আমাকে আইডলি কাটালে হবে না, বুঝছে। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু সেটুকু ছোট হলে, কম সময় হলে কি হবে, আমি প্রত্যেকটা আওয়ারকে সেভড করব, প্রত্যেকটা ঘন্টাকে সেভড করে নিয়ে, এখানে সেভড কিন্তু দেখুন একটা বলছে এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট এটার্নাল সাইলেন্স, অর্থাৎ এটার্নাল সাইলেন্স। এটার্নাল সাইলেন্স কি বলছে, দ্যাট এটার্নাল সাইলেন্স কার কথা বলছে, এর মৃত্যুর কথা বলছে, চিরন্তন নিস্তব্ধতা। চিরন্তন নিস্তব্ধতা মানে আমরা জানি মৃত্যু, তাহলে সেই মৃত্যুর থেকে আমি প্রত্যেকটা ঘন্টাকে সেভ করে রাখবো, অর্থাৎ মৃত্যু আসবে, এবার মৃত্যুর আগে অবধি যে প্রত্যেকটা ঘন্টা আমার কাছে আসে, প্রত্যেকটা দিন আসে, যে কয়েকটা বছর আসে, সেই কয়েকটা বছরের প্রত্যেকটা ঘন্টাকে আমি এমন করে সযত্নে সেগুলোকে সেভ করে রাখবো, সযত্নে সেগুলো প্রত্যেকটা ঘন্টার মূল্য দিয়ে সেভ করে রাখবো, অর্থাৎ প্রত্যেকটা সেই সময়টুকুর প্রত্যেকটা ঘন্টা আমার কাছে মূল্যবান, এই অর্থে কিন্তু সেভ কথাটা বলছে। আমি প্রত্যেকটা ঘন্টাকে মূল্য দিয়ে সেগুলোকে আমি ব্যবহার করব। এভরি আওয়ার ইজ সেভড ফ্রম দ্যাট এটার্নাল সাইলেন্স। তাহলে লাইনটা পড়ছি আবার, প্রত্যেকটা ঘন্টা মৃত্যুর থেকে সেই প্রত্যেকটা ঘন্টাকে আমি বাঁচিয়ে রাখবো, সামথিং মোর, আরো নতুন কিছু করবো, আরো ভালো কিছু করবো, এই জায়গাটা কিন্তু মোর বলছে। মোর এ ব্রিঞ্জার অফ নিউ থিংস, ব্রিঞ্জার আমরা জানি, ব্রিঞ্জার বাংলা মানেটা হচ্ছে বাহক, বাহক, বাহক হচ্ছে অফ নিউ থিংস, নিউ থিংস মানে নতুন জিনিস, অর্থাৎ নতুন কিছু আবিষ্কার করব। আমরা বলছি না ইউলিসিসের মধ্যে খিদেটা হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা, নতুন কোনো জায়গায় যাওয়া, নতুন জ্ঞান আহরণ করা, এই জিনিসগুলো হচ্ছে ইউলিসিসের ইচ্ছে। তাহলে সেই জায়গাটাই কিন্তু তিনি করতে যাচ্ছেন, বলছেন আমি নতুন কিছুর বাহক আনবো, মানুষজন আমাকে সেই হিসেবেই চেনে। And while it were for some 3 suns to store and hold myself, এই লাইনটা, তাহলে while it were মানে খুবই খারাপ হবে, কেন, for some 3 suns to store, কারণ 3টে সান শুধুমাত্র আমার স্টোরে আছে, আমার মজুদে 3টে সান স্টোর আছে, and hold myself, এবং আমাকে নিজেকে যে কাজ করতে হবে, আমার নিজেকে যে সামলিয়ে নিতে হবে, এর জন্য আমার 3টে সান শুধু আছে। 3টে সান বলতে আমরা কি বুঝাচ্ছি, 3টে সান কিন্তু হচ্ছে 3টা বছরের প্রতীক, অর্থাৎ ইউলিসিস বলছেন যে আমার শুধুমাত্র 3টে বছর আমি আর বাঁচবো, এটাই তিনি ভাবছেন, এবং এই 3টে বছর যদি আমার মজুদে থাকে তাহলে এই 3টে বছরের মধ্যে আমার অ্যাডভেঞ্চারটাকে করতে হবে। তাহলে ইউলিসিসের কিন্তু এটা একটা অ্যাজাম্পশন, কারণ তিনি আর আশা করছেন যে 3 বছর বাঁচবেন, 3টে বছর খুবই কম,
বলছে না যে জায়গাটায় যে আমার তো অনেকগুলো লাইফ দেওয়া নেই, আমাকে একটা লাইফ দেওয়া, এবং একটা লাইফের মধ্যে আবার অল্পটুকু, এই অল্পটুকু কিন্তু তিনি বলতে যাচ্ছেন যে আমার আর শুধুমাত্র 3 বছর আছে। এই 3 বছরের মধ্যে আমরা যদি ধরে নিই একটা মানুষ 60 বছর আসবে, তাহলে সেই 60 বছরের মধ্যে তাকে তার যদি 57 ইয়ার্স হয়ে যায় তাহলে তার কত বছর আছে, তাহলে তার 3টে বছর আছে। এরকম ইউলিসেস ভাবছেন যে তার 3টে বছর আছে শুধু, এই 3টে বছরের মধ্যে তাকে তার কাজগুলোকে করতে হবে। তাহলে এই এটার্নাল সাইলেন্স থেকে অর্থাৎ মৃত্যু থেকে তাকে এই 3টে বছরকে তিনি বাঁচিয়ে প্রত্যেকটা আওয়ার্সকে কাজে লাগাতে চাচ্ছেন, এটা কিন্তু তিনি বলতে যাচ্ছেন এখানে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডেজায়ার, ইয়ার্ন মানে কিন্তু আকাঙ্ক্ষা করা, আমরা ডেজায়ার মানেও জানি যে তার যে ইচ্ছেটা বা আছে সেই ইচ্ছেটাকে তিনি কি করছেন, বলছেন যে এই গ্রে স্পিরিট কিসের প্রতীক, এখানে কিন্তু গ্রে স্পিরিট হচ্ছে ওল্ড এজের প্রতীক, তার মানে তিনি কিন্তু বৃদ্ধ হয়ে গিয়েছেন। আমরা তার স্পিরিটটা গ্রে হয়ে গেলেও কি হবে, এখন তার মনোবলটা গ্রে হয়ে গেলেও কি হবে, অর্থাৎ তিনি বয়স্ক হয়ে গেলেও কি হবে, তার ইচ্ছেটা কিন্তু হচ্ছে ইয়ার্নিং ইন ডেজায়ার, তার কিন্তু প্রবল একটা ইচ্ছে আছে। সেই ইচ্ছেটা আমরা বারবার বলেছি যে তার ইনস্যাসেবল থার্স্ট ফর নলেজ, না মেটানোর মতো ইচ্ছে, অর্থাৎ সেটা কোনোদিনও মিটবে না এরকম একটা ইচ্ছে। আবার কি বলতে যাচ্ছেন, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, এবং তিনি নলেজটাকে ফলো করতে যাচ্ছেন একটা সিঙ্কিং স্টারের মতো, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট অর্থ হচ্ছে মানুষের সীমারেখার যে একটা বাউন্ডারি থাকে, অর্থাৎ মানুষ যতটুকু অবধি কল্পনা করতে পারবে একদম শেষ অবধি, তারও বাইরে গিয়ে তিনি কিন্তু নলেজটাকে ফলো করতে যাচ্ছেন একটা সিঙ্কিং স্টারের মতো। তাহলে এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, সিঙ্কিং স্টারের ইমেজটা কীরকম। একটা মানুষ মনে করুন একটা ইমেজকে মানে একটা স্টারকে দেখছে, এবার স্টারটাকে দেখতে দেখতে কিন্তু একটা সময় স্টারটা সাঙ্ক হয়ে যাবে, অর্থাৎ ডুবে যাবে। এবার সেই মানুষটা যদি স্টারটাকে ফলো করে, অর্থাৎ স্টারটা যেখানে যাচ্ছে তার পিছনে পিছনে স্টারটাকেও ফলো করে সে সেই গতিতে যাচ্ছে, তাহলে কিন্তু স্টারটা তার কাছে কোনোদিন ইনভিজিবল হবে না। কারণ আমরা জানি পৃথিবীটা গোল এবং স্টারগুলো কিন্তু ওরকম করেই মুভমেন্টটা করে। তাহলে যদি স্টারটাকে ফলো করা যায় তাহলে কিন্তু স্টারটাকে কখনোই আমরা সাঙ্ক হতে দেখবো না, ডুবতে দেখবো না, এটা অটোমেটিক্যালি এটা টোটালি সিঙ্কিংই থাকবে আমাদের কাছে। তাহলে নলেজটাকে এখানে ফলো করা কিন্তু সেই সিঙ্কিং স্টারটাকে ফলো করার মতো। তাহলে নলেজটাকে তুলনা করা আছে কার সঙ্গে, একটা সিঙ্কিং স্টারটাকে, অর্থাৎ সিঙ্কিং স্টারটা আমরা যদি কখনো ফলো করি তাহলে সেটা যেমন আমাদের কাছে ডুববে না, আমরা যদি নলেজটাকে একই রকমভাবে নলেজটাকে ফলো করি তাহলে নলেজটা কিন্তু আমাদের কাছ থেকে কখনো দূরে সরে যাবে না, অর্থাৎ সবসময় কিন্তু আমাদের নলেজটা আহরণ হতে থাকবে। এটা হচ্ছে কিন্তু টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টারের এই ইমেজটা খুব সুন্দর করে এখানে এই ইমেজটাকে বর্ণনা করা আছে। তাহলে এই পার্টটাতে আমরা দেখছি যে ইউলিসেস একটা নলেজকে ফলো করতে যাচ্ছেন এবং একটা সিঙ্কিং স্টারের মতো কত অবধি, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের চিন্তা ভাবনা যেখানে শেষ হয়ে যায় তার বাইরে গিয়েও, অর্থাৎ তিনি একটা এমন ভাবে নতুনভাবে চিন্তা করতে যাচ্ছেন যে যেখানে মানুষ এখনো পৌঁছতে পারেনি সেই জায়গাতে তিনি কিন্তু যেতে যাচ্ছেন। মানুষের চিন্তা যেখানে শেষ হয় তিনি কিন্তু নতুন করে সেখান থেকে চিন্তাটা আরম্ভ করতে যাচ্ছেন, এটাই কিন্তু তার হচ্ছে ইচ্ছেটা। তাহলে হচ্ছে এরকম একটা প্রবল আগ্রহ বা প্রবল ইচ্ছে আমরা কিন্তু ইউলিসেসের মধ্যে দেখছি। যদিও তিনি এজেড হয়ে গিয়েছেন কিন্তু তবু তিনি কিন্তু বলছেন যে আমি এজেড হয়ে গেলেও সেই অদম্য ইচ্ছেটা আমার আছে, আমার নলেজকে ফলো করার ইচ্ছেটা আছে, আমি সেটাকে কিন্তু চালিয়ে যেতে চাচ্ছি। তাহলে এটাই কিন্তু হচ্ছে ইউলিসেস আমাদের এই অংশটাতে বলছেন, দিস ইজ মাই সান মাইন ওন তেলেমাকাস টু হুম আই লিভ দ্য স্কেপ্টার অ্যান্ড আই। তাহলে এই হচ্ছে আমার ছেলে, আমার নিজের ছেলে তেলেমাকাস, এই যে আমার নিজের কিন্তু আবার বলছে, এখানে কিন্তু আমরা একটা আয়রনি পাচ্ছি, আয়রনিটা আরো পরে ক্লিয়ার হবে। অর্থাৎ তিনি বলতে যাচ্ছেন যে আমার মধ্যে যে ইচ্ছেটা আছে, এই বয়সের মধ্যে যে ইচ্ছেটা আছে বাইরে ভ্রমণ করার, তেলেমাকাসের মধ্যে ঠিক তেলেমাকাস আমার উল্টোটা। কিরকম ব্যাখ্যাটা আমরা পরে পাবো, আবার যখন তেলেমাকাস সম্পর্কে আমরা বিস্তৃত জানবো তখন দেখব। টু হুম আই লিভ দ্য স্কেপ্টার অ্যান্ড আইল, যাকে আমি স্কেপ্টারটা দিয়ে যাচ্ছি, স্কেপ্টার মানে হচ্ছে রাজদণ্ডটা দিয়ে যাচ্ছি, এবং অ্যান্ড আইল এবং আইল্যান্ডটা দিয়ে যাচ্ছি, আমার এই কিংডমটা দিয়ে যাচ্ছি, রাজত্বটা দিয়ে যাচ্ছি। তাহলে স্কেপ্টারটা কি, রাজদণ্ডটা কি, রাজা যখন রাজ্যাভিষেক হয় তখন যারা আগের রাজা থাকে তার হাতে একজন সেই উত্তরাধিকারীর হাতে একটা দণ্ড দিয়ে যান, সেটা কিন্তু রাজার ক্ষমতার প্রতীক। তাহলে এই ইউলিসেস সেটাই বলতে যাচ্ছেন যে আমি যখন আমার স্কেপ্টারটা দেব অর্থাৎ রাজদণ্ডটা দেব, তার মানে হচ্ছে আমি আমার সমস্ত রাজ্যটা দিয়ে যাব,
এবং এই ইথাকা আইল্যান্ডটা দিয়ে যাব। সেই তেলেমাকাস ওয়েল লাভড অফ মি, আমি ওকে খুবই ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, আর ও এই লেবারটাকে অর্থাৎ এই পরিশ্রমটাকে ফুলফিল করবে, অর্থাৎ আমার যে কাজগুলো আছে সে ফুলফিল করবে। এর জন্য কিন্তু যথেষ্ট সেন্সিবল, ডিসার্নিং, যথেষ্ট তার মধ্যে জ্ঞান আছে, তার মধ্যে অন্তর্দৃষ্টি আছে, ইনসাইট আছে, এবং সেটা দিয়ে কিন্তু সে তার এই কাজটাকে, যে দায়িত্বটা আমি তাকে দিয়ে যাব এই রাজ্য চালানোর, সে তার কাজটাকে করতে পারবে। তাহলে আমরা ডিসার্নিং শব্দটা পাচ্ছি। ডিসার্নিং মানে হচ্ছে সেন্সিবল, সেন্সিবিলিটি আছে ওর, হ্যাভিং সেন্সিবল বা বিং সেন্সিবল। স্কেপ্টার শব্দটাও আগে পেয়েছি আমরা। দিস লেবার, তাহলে কোন লেবারটার কথা বলছে? এই রাজ্য চালানোর লেবারটার কথা বলছে। কিরকম করে রাজ্য চালাবে? বাই স্লো প্রুডেন্স। প্রুডেন্স শব্দটা হচ্ছে উইজডম, তাহলে হচ্ছে তার স্লো প্রুডেন্স দিয়ে তার রাজ্যটা চালাবে। টু মেক মাইল্ড এ রাগড পিপল। রাগড পিপল কি? রাগড পিপল হচ্ছে, রাগড শব্দটা হচ্ছে মানে যারা সভ্য নয়, আনসিভিলাইজড। কিন্তু এই রাগ পিপলরা যারা ঠিকমতো পড়াশোনাটা শেখেনি, তাদের কথা, যারা ঠিকমতো সভ্যতা হতে পারেনি, তাদেরকে কিন্তু মাইল্ড করার মতো, তাদের কিন্তু একটু ঘষে মেজে ঠিক করার মতো, তাদেরকে কিন্তু তাদের মধ্যে একটা মাইল্ডনেস নিয়ে আসার মতো, নম্রতা নিয়ে আসার মতো, বা তাদের মধ্যে হচ্ছে সেই সভ্যতা নিয়ে আসার মতো স্লো প্রুডেন্স, সেই আস্তে ধীরে সেটাকে কাজে লাগানোর মতো জ্ঞান কিন্তু এই তেলেমাকাসের আছে বলছে। অ্যান্ড থ্রু সব ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, এবং তার সেই নম্র এবং ভদ্র ব্যবহার দিয়ে সে এই লোকগুলোকে, সেই রাগড পিপলগুলোকে কিন্তু ভালো কাজে এবং যথেষ্ট কার্যকরী কাজে কিন্তু লাগাতে পারবে। এটা কিন্তু বলছে ইউলিসিস। বলছে আমার ছেলেকে দিয়ে সেটা করা সম্ভব। মোস্ট ব্লেমলেস ইজ হি, ও কিন্তু একদমই খুবই ব্লেমলেস, অর্থাৎ কেউ তার দোষারোপ করতে পারে না যে তার এটা ত্রুটি, এই দোষারোপটা তার করতে পারে না। সেন্টার্ড ইন দ্য স্ফেয়ার অফ কমন ডিউটিস, সবসময় তার মাথার মধ্যে যেটা ঘোরে সেই চিন্তাটা, সেটা হচ্ছে সে তার কমন ডিউটিগুলোকে কিন্তু খুব ভালো করে পালন করে। এটাই তার চিন্তা ভাবনা, তার চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দুতে এটাই থাকে। ডিসেন্ট নট টু ফেইল। ডিসেন্ট শব্দের অর্থ, ডিসেন্ট শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট শালীন, যথেষ্ট ভদ্র। নট টু ফেইল ইন অফিসেস অফ টেন্ডারনেস, এবং এতটা ভদ্র যে তাকে যে টেন্ডারনেস আছে, অর্থাৎ তার মায়ের প্রতি যে তার দৃষ্টিভঙ্গিটা আছে, এবং তার মায়ের প্রতি যে দায়িত্বটা আছে, বা আমাদের পরিবারের যারা গণ্যমান্য ব্যক্তিরা আছে তাদের প্রতি যে দায়িত্বটা আছে, তাতে কিন্তু সে কখনোই ফেইল করবে না, তাতে কিন্তু সে কখনোই ব্যর্থ হবে না। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, এবং যথেষ্টভাবে যোগ্য অ্যাডোর করবে, পূজা অর্চনা করবে, যথেষ্ট সম্মান দেবে আমার যে হাউস হোল্ড গডস যারা আছে, অর্থাৎ আমাদের যারা কুল দেবতা আছে তাদের কিন্তু যথেষ্ট অ্যাডোর করবে, তাদের যথেষ্ট পূজা অর্চনা করবে। হোয়েন আই অ্যাম গান, যখন আমি চলে যাব। তাহলে এটা কিন্তু বলছে যে ইউলিসিসের ছেলের মধ্যে এই গুণগুলো, অর্থাৎ তেলেমাকাসের মধ্যে এই গুণগুলো আছে। সেই গুণগুলো কি কি? ইউলিসিস তাকে যথেষ্টই ভালোবাসেন, এবং সে যে কোনো কাজকে, তার লেবারকে ফুলফিল করতে পারবে তার স্লো প্রুডেন্স দিয়ে, এবং রাগড পিপল যারা আছে তাদেরকে কিন্তু মাইল্ড করতে পারবে। এবং তার মধ্যে কিন্তু এই যে বলছে সে কিন্তু ব্লেমলেস, এবং বলছে সেন্টার্ড ইন দ্য স্ফেয়ার অফ কমন ডিউটিস, are decent, not to fail in offices of tenderness, and pay meet adoration to his household gods. এই কোয়ালিটিগুলো কিন্তু আমরা খুব সুন্দর করে দেখছি তেলেমাকাসের মধ্যে। কিন্তু ইউলিসিস একবারও বলেননি যে আমার মধ্যে এই গুণগুলো আছে। তাহলে আমার মধ্যে কোন গুণগুলো আছে? আমার মধ্যে তো হচ্ছে একটা অদম্য ইচ্ছে আছে। অদম্য ইচ্ছেটা কি? জ্ঞান আহরণ বা একটা অ্যাডভেঞ্চার করার। তাহলে আবার এই জায়গাটা দেখুন বলছে পরে, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, সে তার কাজ করে আমি আমার। তাহলে কিন্তু এখানে দেখুন খুব উল্টো একটা লাইন পাচ্ছি, যে তার কাজ হচ্ছে এইগুলো, সে তার বাড়ির কাজগুলো ভালো মতো করছে, সে তার গডের প্রতি ভালো নজর রাখছে, তার মায়ের প্রতি তার দায়িত্বটা পালন করছে, এবং আমার আইল্যান্ডের যে লোকগুলো আছে তার প্রতি দায়িত্বটা সে ভালোভাবেই পালন করছে, তাদেরকে মাইল্ড বানাচ্ছে। এটা হচ্ছে তার কাজ, সে করছে। কিন্তু আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এই কাজগুলো নয়, আমি ঠিক বিপরীত। ঠিক বিপরীত বলতে কীরকম? আমার মধ্যে খিদেটা হচ্ছে যুদ্ধ করার, আমার মধ্যে খিদেটা হচ্ছে অ্যাডভেঞ্চার করার, আমার মধ্যে খিদেটা হচ্ছে বিপদের মুখোমুখি হওয়ার। এই ইচ্ছেগুলো কিন্তু আমার আছে, সেই ইচ্ছেটা কিন্তু আমার কাজ, এটাই হচ্ছে, বা সেই ইচ্ছেগুলো পূরণ করা আমার কাজ। তাহলে সে তার কাজ করছে, আমি আমার। তাহলে আমরা দুজন কিন্তু হচ্ছে ডায়ামেট্রিক্যালি অপোজিট।
অর্থাৎ আমরা দুজন একদম বিপরীত মেরুর বাসিন্দা, দুজনের চিন্তা ভাবনা গোটাটা কিন্তু আলাদা। তাহলে এখানে কিন্তু ইউলিসিস এবং তার ছেলের যে আমরা বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, প্রথমে তো নিজের সম্পর্কেই বলেছেন, এবং এই জায়গাটাতে, এই স্ট্যান্ডাটাতে ইউলিসিস কিন্তু তার ছেলের চরিত্রটাকে তুলে ধরেছেন যে আমার ছেলে হচ্ছে এরকম, সে তার নিজের দায়িত্বটা ফুলফিল করতে পারে। তাহলে খুব সুন্দর করে এই জায়গাটাতে তিনি এই ব্যাখ্যাটা দিয়েছেন। আচ্ছা, দেয়ার লাইজ দ্য পোর্ট, দ্য ভেসেলস পপস হার সেল, দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সি। আমরা এই জায়গাটাতে, বিশেষ করে এই জায়গাটাতে আমরা কয়েকটা জিনিসের দিকে লক্ষ্য রাখবো। সেটা হচ্ছে যে এখানে আমরা কিন্তু সেই ড্রামাটিক মনোলগের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা কিন্তু আমরা এখানে পাবো। এবং দেখুন, একটু এগিয়ে যাই, বাংলাটা করি আগে। দেয়ার লাইজ দ্য পোর্ট, এখানে কিন্তু মেরিনারদেরকে বলছে, দেখুন, মাই মেরিনার্স। এবার সেই মেরিনারদেরকে দেখিয়ে বলছেন যে আমার বন্ধুরা দেখো, সেখানে ওই পোর্ট আছে, দেয়ার লাইজ দ্য পোর্ট। ওই যে পোর্ট মানে আমরা জানি বন্দর। এই পোর্টটা কিন্তু যেখানে অবস্থিত সেটা কিন্তু হচ্ছে আয়োনিয়ান সি, এটা আপনারা পাবেন। তাহলে পোর্টটা কিন্তু হচ্ছে আয়োনিয়ান সিতে, এই আয়োনিয়ান সিতে লেখা আছে, দেখুন, আয়োনিয়ান সি। এবং যে জায়গাটাতে অবস্থিত সেটা হচ্ছে নর্থ কোস্ট, মানে নর্থ ইস্ট কোস্ট অফ ক্যাফেলোনিয়া নামে একটা জায়গাতে এই কিন্তু পোর্টটা আছে। আচ্ছা, তাহলে পোর্ট হচ্ছে দে লাইজ দ্য পোর্ট, মানে পোর্টটাকে দেখিয়ে দিয়ে আমাদের ইউলিসিস বলছেন, তার যে মেরিনাররা আছে, তার সাথীরা আছে, তাদেরকে বলছেন যে ওই তো পোর্ট। দ্য ভেসেলস পাপস আ সেল, তার মানে ভেসেলস বলতে সেই জাহাজগুলো যেখানে দাঁড়িয়ে আছে, ওই জাহাজগুলোতে পাপস মানে হচ্ছে কিন্তু বাতাস লেগে ফুলে ফেপে ওঠা। তার মানে তার সেলগুলো যেগুলো আছে, পালগুলো বাতাসে হাওয়া লেগে সেই পালগুলো মানে ফুলে ফেপে উঠছে, এবং সেগুলো কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে যে আমাদের প্রস্তুত হতে হবে, আমাদের যেতে হবে। তাহলে সেইটাই কিন্তু দেখিয়ে দিচ্ছে। এবং আরও তার সঙ্গে দেখিয়ে দিচ্ছে দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সি, এবং সামনে আমাদের যে গ্লুমি এবং ব্রড সি আছে, ডার্ক সি আছে, সেটাও কিন্তু আমাদের সামনে আভাস দিয়ে দিচ্ছে, এবং সেটা মেরিনারদেরকে জানাচ্ছেন। আমাদের এই ইউলিসিস তিনি জানাচ্ছেন যে আমাদের সামনে পাপস, পোর্ট এবং হচ্ছে সি দাঁড়িয়ে আছে, সবই আমাদের সামনে প্রস্তুত। এবং তাই বলছেন, মাই মেরিনার্স, আমার মেরিনাররা, আমার সহনাবিকরা, সোলস দ্যাট হ্যাভ টয়েলস অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি। এবং তাদেরকে কি বলে সম্বোধন করছে দেখুন, মেরিনারদেরকে যে তোমরা তো সেই সোলরা, তোমরা সেই মানুষরা। কোন মানুষরা? দ্যাট হ্যাভ টয়েলড, যারা আমার সঙ্গে কঠোর পরিশ্রম করেছো, আমার সঙ্গীরা, তোমার দীর্ঘদিন আমার সঙ্গে যুদ্ধের সময় ছিলে। অ্যান্ড রট, এবং তোমরা আমি যেমন করে তৈরি, যে মানসিকতায় তৈরি, সেই মানসিকতায় একই রকম কঠোর পরিশ্রম করেও তোমাদের তৈরি, তোমরা গঠিত হয়েছ। অ্যান্ড থট উইথ মি, এবং শুধু তাই নয়, আমাদের সেই পরিশ্রমের দিক থেকেই আমরা একাত্ম নই, আমাদের কিন্তু হচ্ছে চিন্তা ভাবনার দিক থেকেও একাত্ম। আমাদের সব চিন্তা ভাবনা মিলে যায়, ঠিক আছে? অর্থাৎ আমি যে আজকে ভাবছি যে আমরা আবার সেইলিং করব, আমরা একটা নতুন ডিসকভার করব, সেই ডিসকভার বা সেই নতুন জায়গা যাওয়ার অ্যাডভেঞ্চার, সেগুলো কিন্তু শুধু আমার চিন্তা ভাবনাই নয়, এটা তোমাদেরও চিন্তা ভাবনা বলে আমি মনে করি। এটা কিন্তু আমাদের বলছেন। দেখুন এটা আবার, মাই মেরিনার্স সোলস দ্যাট হ্যাভ টয়েলস অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টু দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। এবং খুব সুন্দর করে বলছে এই জায়গাটাতে, দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম। ফ্রলিক ওয়েলকাম মানে হচ্ছে ভ্রুকুটি দিয়ে, ফ্রলিক করে, অর্থাৎ পরোয়া না করে, বেপরোয়াভাবে আমরা ওয়েলকাম করতাম। আমিও ওয়েলকাম করতাম, এবং তার সাথে সাথে তোমরাও ওয়েলকাম করতে। কিকে ওয়েলকাম করতে? দেখুন, কি জিনিসকে ওয়েলকাম করতে? ফ্রলিক ওয়েলকাম টু দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। যেরকম করে থান্ডারকে, বজ্রবিদ্যুৎ, মেঘ বা প্রচণ্ড প্রতিকূল পরিস্থিতিকে তোমরা যেরকম করে ওয়েলকাম করতে এবং পরোয়া করতে না, সেটা সেই বজ্রবিদ্যুতে হোক এবং সেটা সানশাইনই হোক, আমরা কিন্তু ওয়েলকাম করতাম। অর্থাৎ আমরা এই জিনিসগুলোকে পরোয়া করতাম না, এবং তোমরাও পরোয়া করতে না, মানে আমি পরোয়া করতাম না, এবং তার সাথে সাথে তোমরা পরোয়া করতে না। তাই বলছে, দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টু দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। এখানে কিন্তু আমরা অ্যান্টিথেটিক্যাল টার্ম পাচ্ছি, থান্ডারও বলছে, আবার একই সঙ্গে সানশাইন বলছে, কিন্তু এই দুটো জিনিসকেই কিন্তু ওয়েলকাম করছে। আচ্ছা, তাহলে তোমরা এটাই করতে, অর্থাৎ তোমরা সবকিছুকে বেপরোয়াভাবে নিতে, যেমন আমি নেই এখন। অ্যান্ড অপোজড ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস, এবং তোমরা সবসময় বিরোধিতা করতে। কিসের বিরোধিতা করতে? ফ্রি হার্ট, তোমাদের হার্টের মধ্যে ফ্রিনেস থাকবে, এটা তোমরা একদমই চাইতে না।
অর্থাৎ সবসময় তোমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকতো যে কি করে আরো নতুন কিছু করা যায়, নতুন অ্যাডভেঞ্চার করা যায়। আমরা যেটাকে বলেছি এর ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে, যে আমরা কিন্তু টেনিসনের মধ্যে একটা ভিক্টোরিয়ান আউটলুক দেখি, যে সবসময় কোনো কিছু একটা অ্যাডভেঞ্চারাস একটা মাইন্ডেড এবং সবসময় নতুন কিছু করা, সেই জিনিসটাকে কিন্তু এখানে আবার মানে খুব সুন্দর করে তুলে ধরছেন। যে ফ্রি হার্ট পছন্দ করতে না, তোমরাও ফ্রি হার্ট পছন্দ করতে না এবং আমিও করতাম না। তাহলে ইউ অপোজ ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস। ফোরহেডস কেন বলছে? দেখুন, হার্টের মধ্যে একটা ক্রেভিং থাকে, ঠিকই আছে, তাহলে হার্টের মধ্যে ক্রেভিং যদি থাকে তাহলে সেটাকে আমরা ফ্রি হার্ট বলবো না। ফ্রি ফোরহেডস মানে ফোরহেড কখন ফ্রি থাকে? মানুষ যখন দুশ্চিন্তা করে না, মানুষ যখন কোনো চিন্তা করে না, তখন তার চিন্তার ভাঁজটা কিন্তু কপালে থাকে না। তাহলে যারা চিন্তা করে না তাদের মানে ফোরহেডগুলো ফ্রি থাকে, কপালগুলো ফ্রি থাকে। তাহলে আমরা সবসময় চিন্তা করতাম কোনটা কি করা যায়, কিভাবে করা যায়, এটা নিয়ে কিন্তু আমরা সবসময় বিজি থাকতাম। তাহলে এটাই কিন্তু বলছে তোমরাও বিরোধিতা করতে যাতে আমরা কোনোভাবে ফ্রি হার্ট না থাকে আমাদের এবং ফ্রি ফোরহেড না থাকে। তার মানে সবসময় আমাদের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, কোনো চাওয়া পাওয়া থাকে, কোনো নতুন কিছুর অ্যাডভেঞ্চার থাকে, এবং একই সঙ্গে তোমরা কিন্তু সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে কি করে সেই জিনিসটাকে আরো ভালো করা যায়। আচ্ছা, তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু আমরা পাচ্ছি ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস এর অপোস্ট করা। এবং তার সাথে সাথে বলছে ইউ অ্যান্ড আই আর ওল্ড, কিন্তু একই সঙ্গে এখন যেটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে তোমরাও বৃদ্ধ হয়ে গেছো এবং আমিও কিন্তু বৃদ্ধ হয়ে গেছি। আমরা টেনিসনের কয়েকটা কবিতার মধ্যে কিন্তু এই ওল্ড এজের কিছু রেফারেন্স পাই, এবং যেটা কিন্তু অ্যান্টিসিপেশন অফ কিছু ডেথ পাই, যেটা আমরা এর আগে বলেছি যে কিছু কিছু কবিতা আছে যেটার ইম্প্যাক্ট আর্থার হেনরি হ্যালামের ডেথের ইম্প্যাক্টটা কিন্তু আমরা তার কবিতার মধ্যে পাই। এই কবিতাটাও আমরা সেটাই জানি যে একটা আমাদের যে কবির বন্ধু আর্থার হেনরি হ্যালাম মারা গিয়েছেন, সেই সময় কিন্তু এই কবিতাটা লেখা। তাহলে এখানে কিন্তু সেই জায়গাটা আমরা একটু পাচ্ছি টাচ, যে ওল্ড এজের কিন্তু একটা সিগনিফিক্যান্স আছে, আমরা পাই। দেখুন এখানে বলছে ইউলিসিসের মুখ দিয়েই সেই টেনিসনের এক দৃষ্টিভঙ্গিও বেরোয় আসছে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তোমরাও বৃদ্ধ হয়ে গিয়েছো এবং আমিও বৃদ্ধ হয়ে গিয়েছি। ইয়েট ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যাট হিজ টয়েল, কিন্তু আমি এবং তোমরা বৃদ্ধ হয়ে গেলেও কি হবে? ওল্ড এজের কিন্তু একটা অনার থাকে, অর্থাৎ আমরা ওল্ড হয়ে গিয়েছি বলে আমাদের কোনো মূল্য নেই বা আমরা সমাজ থেকে স্ক্র্যাপ আউট আয়রনের মতো, এটা কিন্তু নয়। আমরা অনেক জায়গায় দেখেছি এটা, কিন্তু ইউলিসিসের দৃষ্টিভঙ্গিটা আলাদা, যে আমরা ঠিকই ওল্ড এজের মধ্যে আমাদের ওল্ড এজ হয়েছে, কিন্তু ওল্ড এজের মধ্যেও কিন্তু একটা অনার থাকে। আমরা যদি এখন মনে করি যে আমরা বৃদ্ধ হয়ে গেছি বলে সময়টাকে এখন সেই বৃদ্ধ অবস্থায় কাটাবো, কখন ডেথ আসবে এবং আমাকে নিয়ে যাবে এই অপেক্ষা করব, সেটা কিন্তু নয়। আমরা কি করব? আমরা বরং এভাবে চিন্তা ভাবনা করব যে ওল্ড এজের মধ্যেও একটা সম্মান আছে। সব থেকে বড় জিনিস আমরা যেটাকে বলতে পারি, ওল্ড এজের মধ্যে কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে, সেই অভিজ্ঞতা সঞ্চয় করে, কিন্তু অভিজ্ঞতা যেটা সঞ্চিত হয় ওল্ড এজের মধ্যে, সেটা দিয়ে কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখতে পারি যে অভিজ্ঞতাটা মানুষ মনে করুন যে কম বয়সে যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করার চেষ্টা করে, সেই অভিজ্ঞতাগুলোই কিন্তু একটা ওল্ড এজে গিয়ে একটা সময় কাজে লাগে। এখানে ইউলিসিসের দৃষ্টিভঙ্গিটা কিন্তু এরকমই, যে ওল্ড এজের কিন্তু একটা অনার আছে, এবং সেই অনারটার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ইউলিসিস বিভিন্ন জায়গাতে গিয়েছেন, সেখান থেকে বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, এবং সেটা কিন্তু একটা টয়েলও আছে, একটা সেটাকে কাজে লাগানো যেতে পারে পরিশ্রম করে, সেটাও কিন্তু ইউলিসিস বলছেন। তার মানে ওল্ড এজে আমরা যে একদম বাড়িতে বসে আইডলি সময় কাটাবো, এবং বলছে একটা প্রথম দিকেই বলছে কিন্তু যে মেটে অ্যান্ড ডোলে করে সময় কাটাবো, এটা কিন্তু আমরা করবো না, বরং ওল্ড এজ দিয়ে কি অ্যাচিভ করা যেতে পারে সেটার দিকে কিন্তু আমরা নজর রাখবো। তাই বলছে ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যাট হিজ টয়েল, এটা বলছে। ডেথ ক্লোজেস অল, এবং তিনি স্বীকার করে নিচ্ছেন যে ডেথ ক্লোজেস অল। আমরা ওই একটু আগে বললাম না, আর্থার হেনরি হ্যালামের ডেথের একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখি, ছায়া দেখি এই কবিতাটার মধ্যে। বিভিন্ন জায়গায় এর জিনিসটা কিন্তু আছে, বিশেষ করে এই জায়গাগুলোতে আছে। ডেথ ক্লোজেস অল, মৃত্যু কিন্তু সব শেষ করে দেয়, এটা কিন্তু আমাদের কবি বলছেন, এবং এটা কিন্তু একটা পার্সনিফিকেশন, আপনারা বুঝতেই পারছেন। ডেথ ক্লোজেস অল, তাহলে মৃত্যু কিন্তু শেষ করে দেবে সবকিছু। বাট সামথিং এট দ্য এন্ড, কিন্তু আমাদের কিছু একটা করে যেতে হবে সেই এন্ডটা হওয়ার আগে। মৃত্যু সবকিছু নষ্ট করে দেওয়ার আগে, মৃত্যু সবকিছু ধ্বংস করে দেওয়ার আগে আমরা কিছু করব। এটা কিন্তু ইউলিসিস কাদেরকে বলছেন? আমাদের মেরিনারদেরকে বলছেন। কেন বলছেন? মেরিনাররা এখন নিশ্চয়ই একটা অ্যাবজেক্ট কন্ডিশনের মধ্যে পড়ে আছে, বা মেরিনাররা খুব টায়ার্ড অবস্থায় পড়ে আছে। সেই টায়ার্ড অবস্থা থেকে তাদের মধ্যে একটা শক্তি সঞ্চয় করার জন্য কিন্তু আমরা দেখছি ইউলিসিস তার
সেই মেরিনারদেরকে বলছেন, যেমন যাতে তারা আবার নতুন করে একটা উদ্যোগ ফিরে পায়, তাদের এনডেভিনিং স্পিরিটটা ফিরে পায় এবং তারা নতুন করে আবার সেই জার্নি আরম্ভ করে বা অ্যাডভেঞ্চারটা আরম্ভ করে। তাহলে সেই স্পিচটাই কিন্তু ইউলিসিস অ্যাজ এ লিডার তার মেরিনারদেরকে দিচ্ছেন। খুব সুন্দর করে বলছে, কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে যুক্তিপূর্ণভাবে দিয়েছে। আমরা এর আগে বলেছি যে যখন আমরা এই ইয়েটা করব, ড্রামাটিক মনোলগটাকে দেখবো, তখন আমরা কিন্তু এই জিনিসগুলো দেখবো। সেটা হচ্ছে এই যে মেরিনার, তাহলে মেরিনারদের সম্বোধন করা, এবং মেরিনারদেরকে দেখছি কিন্তু মেরিনাররা হচ্ছে এখানে সাইলেন্ট লিসনার্স, ওরা কিন্তু শুনছে এবং তার কথার কিন্তু আমরা দেখছি যে ইউলিসিস ডিরেক্টলি ওদেরকে বলছেন। তাহলে এটা দিয়ে মাই মেরিনার্স মানে মেরিনার্সের প্রেজেন্স আসে, এটাকে আমরা বোঝাতে চাচ্ছি। এবং এই কথাগুলো দিয়ে, যুক্তিপূর্ণ কথাগুলো কিন্তু আমাদের ড্রামাটিক মনোলগের একটা বৈশিষ্ট্য। আচ্ছা, ডেথ ক্লোজেস অল বাট সামথিং এট দ্য এন্ড, তাহলে অবশ্যই আমাদের কিছু কিন্তু মৃত্যুর আগেই করতে হবে। তাদেরকে খুব উৎসাহ দিচ্ছেন ইউলিসিস। আচ্ছা, সাম ওয়ার্ক অফ নোবেল নোটস, আমরা এমন কিছু করতে চাই যেটা নোবেল নোট হয়ে থাকবে, অর্থাৎ ভালো কিছু করতে চাই, মহান কিছু করতে চাই। মে ইট বি ডান, যেটা এখনো আমরা করতে পারিনি বা যেটা এখনো করা হয়নি, এরকম কিছু করতে চাই, সেটা এখনো করা হয়নি। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গড, আমরা সেরকম মানুষ না যারা ঈশ্বরের চিন্তাভাবনার সঙ্গে, যে ঈশ্বর এটা করবে আমাদের উপর, ঈশ্বর এটা করিয়ে নিবে দেখে আমরা সেটাই করব, এরকম না। অর্থাৎ আমাদের নিজের মধ্যে কিছু একটা অ্যাসপিরেশন আছে, আমাদের নিজেদের মধ্যে কিছু একটা অ্যাডভেঞ্চারাস মাইন্ড আছে, সেটা আমরা নিজেরাই একদম সেই জায়গাটাকে অ্যাচিভ করতে চাই। আমরা শুধুমাত্র ঈশ্বরের ভরসায় সবকিছু রেখে দিতে চাই না, এবং ওল্ড এজে আমরা ভাববো যে ঈশ্বর এসে আমাদেরকে নিয়ে যাবে, ডেথ এসে আমাদেরকে নিয়ে যাবে, বা আমাদের এখন আর কিছু করার নেই, যা ঈশ্বর করেছে সেটাই সব ঠিক, এরকম দৃষ্টিভঙ্গির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের বেরিয়ে এসে আমাদেরকে নতুন করে অ্যাডভেঞ্চার করতে হবে, কারণ ওল্ড এজ দিয়েই কিন্তু আমরা অনেক কিছু করতে পারি বলে ইউলিসিস তার মেরিনারদেরকে জাগাচ্ছেন, তাদের মধ্যে একটা রিজুভিনেটিং স্পিরিট কাজ করাচ্ছেন। আচ্ছা, তাহলে এটা কিন্তু খুব সুন্দর করে এই জায়গাটাতে ইউলিসিস বলছেন। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স। রক্স, তাহলে জায়গাটা কোথায়? আমরা রক্স কিন্তু এই যে দেখুন, রক্স জায়গাটা আমরা যে দেখছি ইথাকা, তাহলে ইথাকার ওখান থেকে, ইথাকারও কি একটা আইল্যান্ড আমরা দেখেছি এর আগে, তাহলে ইথাকার মধ্যে যে ছোট ছোট বাড়িগুলো আছে সেখান থেকে কিন্তু রকের, সেটা রক মানে জায়গাটা, প্লেসটা, এবং সেই বাড়িগুলো থেকে কিন্তু অনেকগুলো লাইট দেখা যাচ্ছে, যে লাইটস বিগিন টু টুইঙ্কল, লাইটগুলো মিটমিট করে জ্বলছে। দ্য লং ডে ওয়েন্স, আর বিশাল দিনটা, এই বড় দিনটা আস্তে আস্তে কমে আসছে। তার মানে সময়টা আমরা পাচ্ছি যে দিনটা শেষ হয়ে আসছে, দিনটা শেষ হয়ে আসার সময় মানে এটা সন্ধ্যার সময় দিকে আমরা বলতে পারি। এই টাইমটা যখন অ্যাড্রেসিং করছেন সেই টাইমটা কিন্তু হচ্ছে সন্ধ্যের দিন, অর্থাৎ দিন শেষের আর রাত্রি আসার আগের সময়টা। দ্য লং ডে ওয়েন্স, দ্য স্লো মুন ক্লাইম্বস, দ্য ডিপ মুনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস। এবার এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটাতে কিন্তু টোনটা অনেকটা স্লো। দ্য লং ডে ওয়েন্স, বিশাল দিনটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য স্লো মুন ক্লাইম্বস, এবং চাঁদটাও কিন্তু আস্তে আস্তে উঠছে, চাঁদ ওঠেনি, তার মানে আমরা সময়টা পাচ্ছি হচ্ছে কিন্তু ডাস্ক, গধূলি, এরকম একটা সময় পাচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে এই জায়গাটায় স্লো মুন আস্তে আস্তে উঠছে। দ্য ডিপ মুনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, অনেক গোঙানির শব্দ ভেসে আসছে সেই সমুদ্র থেকে, সেই সমুদ্র থেকে গোঙানির শব্দগুলো, এটা কিন্তু আমরা সমুদ্রের মধ্যে দেখি যে বিভিন্ন রকম কণ্ঠস্বর বা সমুদ্রের জলের কিন্তু আওয়াজ কিন্তু আমরা পাই, সেটাও কিন্তু ইউলিসিসের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি করছে যে আমাকে আবার অ্যাডভেঞ্চার করতে হবে। তাই কিন্তু ইউলিসিস এই বলছেন এখানে, কাম মাই ফ্রেন্ডস, ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড। তখন আবার খুব উৎসাহ দিয়ে বলছেন, স্পিরিট খুব দিয়ে বলছেন যে বন্ধুরা, ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, যে আমাদের নতুন একটা ওয়ার্ল্ড, নিউয়ার ওয়ার্ল্ডকে সিক করতে হবে, এটাতে কিন্তু খুব দেরি হয়নি। অনেক সময় হয়ে যায় কি, বৃদ্ধ এজে বা ওল্ড এজে আমরা যেটা হয়ে যায় সেটা হচ্ছে স্পিরিটটা থাকে না, সেই উন্মাদনাটা থাকে না, বা ইচ্ছে শক্তিটা থাকে না, উইল পাওয়ারটা থাকে না। কিন্তু সেই উইল পাওয়ারটাকে যদি জাগানো যায় তাহলে কিন্তু সেই এক্সপেরিয়েন্স দিয়ে, ওল্ড পার্সনদের এক্সপেরিয়েন্স দিয়ে অনেক কিছুই করা যেতে পারে। এটা কিন্তু ইউলিসিস বুঝেছেন, এবং তাই তার জন্য তার ফ্রেন্ডদের বলছেন যে এখনো নতুন পৃথিবীকে খোঁজা, নতুন ওয়ার্ল্ডকে খোঁজা, এটা কিন্তু এখনো খুব বেশি লেট হয়নি, আমরা পারবো, আমরা যদি চেষ্টা করি আমরা পারবো। ঠিক আছে,
পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফারোস। আর তাহলে কি করো, তাহলে তোমরা উঠে পড়ো, উঠে পড়ে ভালো ঠিক অর্ডার মতো উঠে যাও, এবং সেই যে সাউন্ডিং ফারোগুলো আছে সেই সাউন্ডিং ফারোগুলোতে, অর্থাৎ সাউন্ডিং ফারো বলতে আমরা কি বুঝছি, সাউন্ডিং ফারো বলতে কিন্তু হচ্ছে ঢেউয়ের শব্দগুলো, ঢেউয়ের শব্দগুলোকে তোমরা হচ্ছে আঘাত করো, অর্থাৎ প্রচণ্ড ঢেউ। এটা কিন্তু সিম্বল করছে যে যে সমুদ্রটা নিশ্চয়ই উত্তাল, সমুদ্রটা যে সমুদ্রে ইউলিসিস এবং তার সেই মেরিনারা যেতে চাচ্ছেন বা যাবেন, সেই সমুদ্র কিন্তু উত্তাল, সেই উত্তাল সমুদ্রকে বা সেই উত্তাল ঢেউকে আঘাত হানার জন্য কিন্তু ইউলিসিস বলছেন। তাহলে আবার দেখুন লাইন জায়গাটা, পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, এবং তাহলে কি করো, তোমরা উঠে পড়ো, উঠে পড়ে এবার সেই অর্ডার মতো বসে পড়ো, কোথায়, জাহাজের মধ্যে বসে পড়ো, এবং আঘাত হানো, স্মাইট করো। কিসে আঘাত হানো, দ্য সাউন্ডিং ফারোস, সেই বিশাল বিশাল ঢেউ যেটার মধ্যে প্রচন্ড শব্দ আসছে সেগুলোকে আঘাত হানো। ফর মাই পারপাস হোল্ডস টু সেইল বিয়ন্ড দ্য সানসেট, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে সেইল বিয়ন্ড দ্য সানসেট। এই যে সানসেট দেখতে পাচ্ছ, যেখানে মনে হয় এই ওয়ালটা শেষ হয়ে গিয়েছে, একটা যেটা দিগন্ত রেখাটা যেখানে শেষ হয়ে গিয়েছে তারও বাইরে গিয়ে আমরা সেইল করব। তার মানে এটা একটা এরকম জায়গা যে যেখানে আমরা এর আগেও দেখেছি, এই সেকেন্ড পার্টটাতে দেখেছি যে ইউলিসিসের অ্যাডভেঞ্চার কিন্তু হচ্ছে এমন জায়গাতে যাওয়া যেখানে ওর অ্যাডভেঞ্চারটা শেষ হবে না, ক্রমাগত নলেজ অ্যাকোয়ার করতেই থাকবে, যেটা লাইক এই সিঙ্কিং স্টারটা দিয়ে আমরা ওই জায়গাটাতে বুঝিয়েছি। জায়গাটা আবার একটু খেয়াল রাখবেন, তাহলে সেটাই বলছে কিন্তু বিয়ন্ড দ্য সানসেট, টু সেইল বিয়ন্ড দ্য সানসেট, যেখানে সূর্যাস্ত যায় তারও বাইরে গিয়ে। তাহলে এরকম জায়গায় সূর্যাস্ত তো শেষ নেই, সূর্যটা ক্রমাগতভাবে কিন্তু মানে প্রদক্ষিণ করতেই থাকে, সুতরাং সূর্যের সানসেটটা কিন্তু শেষ নেই। তাই ইউলিসিসের যে অ্যাডভেঞ্চারটা, ইউলিসিসের যে নলেজ ফর থার্স্টটা, সেটাও কিন্তু ইউলিসিস শেষ করতে চান না, ক্রমাগতভাবে সেই নলেজটাকে অ্যাকোয়ার করতে চান। এই জায়গাটা কিন্তু বলছে, ফর মাই পারপাস হোল্ডস টু সেইল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথ অফ অল ওয়েস্টার্ন স্টার্স, যেখানে অল ওয়েস্টার্ন স্টাররা গিয়ে বাথিং করে বা ডুবে যায়, তাহলে তার বাইরেও গিয়ে আমি কিন্তু আমার সেই জ্ঞানটাকে অ্যাডভেঞ্চার মানে জ্ঞানটাকে অর্জন করতে চাই এবং অ্যাডভেঞ্চারটা করতে চাই। তাহলে এটাই কিন্তু বলছে, এবং কত দিন অবধি, আনটিল আই ডাই, যতদিন অবধি আমার মৃত্যু না আসে। অর্থাৎ ডেথ সব কিছু শেষ করবে, কিন্তু আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সেই জায়গাটার বাইরে যাওয়া, সেই নলেজটাকে অ্যাকোয়ার করা, যে নলেজটা কিন্তু এখনো অর্জিত হয়নি বা যে জায়গাটাতে এখনো যাওয়া হয়নি, সেই অ্যাডভেঞ্চারটা করা। আচ্ছা, আবার কতগুলো সম্ভাবনা বলছেন তিনি, ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন, এটা এরকমও হতে পারে যে আমরা সমুদ্রের ঢেউয়ের মধ্যে আমরা কিন্তু ভেসে গেলাম, সমুদ্র আমাদেরকে গিলে ফেললো, তাহলে আমরা অর্থাৎ আমরা মারাও যেতে পারি। যে উত্তাল সমুদ্র, সেই উত্তাল সমুদ্রের মধ্যে অ্যাডভেঞ্চার করাটা তো সে কম কথা নয়, তাহলে সেখানে গিয়ে আমরা কিন্তু ডুবেও যেতে পারি, আমাদের মৃত্যু আসতে পারে। তো মৃত্যু আসলে তো সবকিছু শেষ হবে, কিন্তু তার আগে আমাদেরকে কিন্তু অনেকটা কাজ করে যেতে হবে, বিশেষ করে এই কাজগুলো ইউলিসিস কিন্তু আমাদের বললেন। আবার এর সঙ্গে আরো একটা লাইন আছে দেখুন, তাহলে হচ্ছে মানে মারা যেতে পারেন, অথবা কি হতে পারে, ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, অথবা এরকমও হতে পারে যে আমরা হ্যাপি আইলসে গিয়ে আমরা টাচ করতে পারি, অর্থাৎ আমরা পৌঁছাতে পারি হ্যাপি আইলসে গিয়ে। হ্যাপি আইলস মানে কোন জায়গাটা, এই হ্যাপি আইলস কিন্তু হচ্ছে এই গিব্রাল্টারের কাছে একটা জায়গা বলে ধরা হয়, গ্রিকরা ধরেন অ্যানসিয়েন্ট গ্রিক অনুসারে। সেখানে কি হয়, সেখানে যারা গ্রিক হিরোরা মারা যান তাদের সোলগুলো কিন্তু সেখানে গিয়ে রেস্ট করে আলটিমেট পিসে। তাহলে এটা কিন্তু হ্যাপি আইলস। তাহলে এরকমও হতে পারে যে আমরা হয়তো সমুদ্রের মধ্যে আমরা শেষ হয়ে গেলাম, অথবা এরকমও হতে পারে আমাদের জাহাজটা গিয়ে সেগুলো হচ্ছে হ্যাপি আইলসে, যেখানে আমাদের গ্রেট সোলজাররা তাদের মৃত্যুবরণ করেছে এবং তাদের সোলগুলো সেখানে গিয়ে রেস্টে আছে। তাহলে আমরা সেখানেও গিয়ে টাচ করতে পারি, সেটাও কিন্তু, এবং সেখানে গিয়ে আমাদের যে গ্রেট হিরো অ্যাকিলেস, তার সঙ্গে কিন্তু আমরা সেখানে গিয়ে দেখা করতে পারি। আমরা অ্যাকিলেসের সম্পর্কে একটু জানি। অ্যাকিলেস কিন্তু হচ্ছে, দেখুন, অ্যাকিলেস হচ্ছে সন অফ অলিম্পিয়ান গড পেলেউস অ্যান্ড মাদার থেটিস, এই দুজনের কিন্তু হচ্ছে সন, এবং তিনি একজন গ্রেট হিরো ছিলেন ট্রোজান ওয়ারের, এবং গ্রিকদের পক্ষ থেকে তিনি যুদ্ধে লড়েছিলেন, এবং তিনি ছিলেন হি ওয়াজ দ্য স্লেয়ার অফ হেক্টর। তাহলে হেক্টরের কিন্তু আমরা তাকে স্লেয়ার হিসাবে দেখি এই অ্যাকিলেসকে। তাহলে এটাই হচ্ছে অ্যাকিলেসের পরিচয়। অ্যাকিলেসটা সম্পর্কে একটু ভালো করে জেনে নেবেন। আচ্ছা, এবার আসি কবিতাটাতে, আবার ফিরে আসি। তাহলে হচ্ছে অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলেস, তাহলে আমাদের কিন্তু অ্যাকিলেসের সঙ্গে তার দেখা হতে পারে।
হুম উই নো, যাদেরকে আমরা চিনি, মানে আমাদের ইউলিসিস বলছেন যে একিলেসকে তো সবাই চেনে, তাহলে তার সঙ্গে কিন্তু দেখা হতে পারে সেই গ্রেট গ্রিক হিরোর সঙ্গে। দো মাচ ইজ টেকেন, যদিও আমাদের এখান থেকে বা আমাদের এখন যেটা আছি, আমরা যে অবস্থাতে আছি সেখান থেকে অনেক কিছুই নেওয়া হয়েছে। মাচ অ্যাবাইডস অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ মুভড আর্থ অ্যান্ড হেভেন। বলছে যদিও অনেক কিছু নেওয়া হয়ে গেছে, কিন্তু এখনো অনেক কিছুই আছে আমাদের, এবং যদিও আমাদের এখন সেই স্ট্রেংথটা নেই যেটা আমরা ওল্ড মানে ডেসে, অর্থাৎ আমরা যখন ইয়াং ছিলাম সে সময় আমরা কিন্তু অনেকটা মানে বলছে মুভড আর্থ অ্যান্ড হেভেন, অর্থাৎ অনেক কিছু কঠিন কাজই করতে পারতাম। মুভড আর্থ অ্যান্ড হেভেন মানে হচ্ছে অনেক কঠিন কাজ করা, তাহলে সেই কাজগুলো আমরা করতে পারতাম, কিন্তু এখন হয়তো সেটা আমাদের সম্ভব নয়, সেই শারীরিক শক্তিটা আমাদের নেই। তাহলে অনেক কিছুই আমাদের নেই, কিন্তু আমাদের আবার অনেক কিছু আছে। কি আছে সেটা কিন্তু দিয়ে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করছে, বুঝছে দ্যাট হুইচ উই আর, আমরা যেটা এখন আছি সেটা কিন্তু আমাদের মধ্যেই আছি। আমরা ওল্ড হয়ে গিয়েছি, এবং যে জিনিসটা আমাদের মধ্যে আছে, আমাদের অনার আছে, সেই জিনিসটা কিন্তু একই রকম আছে। আবার বলছে যে আমরা দেখব ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, এবং আমাদের যে হিরোইক হার্টগুলো আছে সেগুলো কিন্তু টেম্পারটা একদম ইকুয়াল এবং ওয়ান ইকুয়াল, সবারই কিন্তু একই রকম, কিন্তু সেই টেম্পারটা এখন আর নেই, সেটা কিন্তু উইক হয়ে গিয়েছে বাই টাইম অ্যান্ড ফেট। সেটা আমাদের সময় এবং সেটা আমাদের হচ্ছে আমাদের ভাগ্য বা আমাদের এজ, সেটা কিন্তু আমাদের এখন উইক বানিয়ে দিয়েছে সেই টেম্পারটাকে। বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমরা এখনো স্ট্রং আছি, উইলের দিক থেকে কিন্তু এখনো স্ট্রং আছি। তাহলে এটাই কিন্তু ইউলিসিস বলতে যাচ্ছেন যে আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু এখনো আমাদের এরকম জিনিস আছে, উইল পাওয়ারটা আছে, যে উইল পাওয়ারটা আমাদের সহজে পরাজয় স্বীকার করবে না, সেই উইল পাওয়ারটা দিয়ে এখনো কিন্তু আমরা সেই অ্যাডভেঞ্চারটা চালিয়ে যেতে পারি, এখনো সেই আমরা জ্ঞানটা আহরণ করতে পারি, এবং এই টাইপের যে কাজগুলো সম্ভব সেই কাজগুলো করতে পারি। যদিও ফিজিক্যাল স্ট্রেংথটা নেই এখন, সেই ফিজিক্যাল স্ট্রেংথটা আমাদের বা টেম্পারটা উইক হয়ে গিয়েছে, কিন্তু উইল পাওয়ার দিয়ে সেই কাজগুলো এখনো করা সম্ভব। আবার বলছি কিন্তু টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, আমরা সেইগুলো দিয়ে স্ট্রাইভ করতে পারি, স্ট্রাইভ মানে আকাঙ্ক্ষা করতে পারি, টু সিক আমরা সেগুলোকে খুঁজতে পারি, এবং টু ফাইন্ড এবং খুঁজে পেতেও পারি, অ্যান্ড নট টু ইল্ড এবং কখনো হার না মানার মতো একটা আমাদের স্ট্রং উইল পাওয়ার আছে। তাহলে এটা এই স্পিচগুলো দিয়ে তার একটা কমরেড, একজন নেতা, তার তার যেসব সাথীরা আছে, অর্থাৎ তার লিডার, তার কমরেডদেরকে বা তার সাথীদেরকে কিন্তু মানে এভাবে এনলিভেন করছেন, বা এবং তাদেরকে যাতে আবার সি ভয়েসটা স্টার্ট করা যায়, আবার নতুন করে নতুন উদ্যমে সব কিছু করা যায়, সেটাই কিন্তু অ্যাড্রেসিং করছেন। তাহলে এটা কিন্তু আমরা দেখি, এবং লাস্ট লাইনটা খুব একটা ইম্পর্টেন্ট লাইন, আমরা এর আগেও দেখেছি অনেকগুলো ইম্পর্টেন্ট লাইন আছে, এবং এটাও একটা ইম্পর্টেন্ট লাইন। এটা একটা কিন্তু হচ্ছে ক্লাইম্যাক্স, খুব সুন্দর করে এই ক্লাইম্যাক্সটাকে এখানে কবি দিয়ে আমাদের যে ভিক্টোরিয়ান আউটলুকটাকে আছে, সেই ভিক্টোরিয়ান আউটলুকটাকে কিন্তু খুব সুন্দর করে এখানে তুলে ধরেছেন লাস্ট লাইনটা দিয়ে। তাহলে এটাই হচ্ছে কবিতাটা, এবং কবিতাটা আমরা আবার খেয়াল রাখবো ড্রামাটিক মনোলগ, এবং তার সঙ্গে সঙ্গে এই কবিতাটার সমস্ত কোয়ালিটিগুলো কিন্তু খেয়াল রাখবেন, এবং আমরা বিশেষ করে যে ফার্স্ট পার্টে যে ফুটনোটগুলো দিয়েছি সেগুলোর দিকে একটু নজর রাখবেন, এবং কবিতাটা ভালো লাগলে অবশ্যই বলবেন। তাহলে আজকে এটাই থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড স্টে টিউনড।